দেখা যাচ্ছে কিছু। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। আরও একটি নতুন লাইভে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আমানুল্লাহ, ঢাকা নার্সিং কলেজ, ঢাকা। তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা লাইভটা দ্রুতই শুরু করবো ইনশাল্লাহ। তোমরা প্লিজ একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা লাইভটা দ্রুতই শুরু করব। এবং তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু দ্রুত মেনশন করে দাও, কেমন? ভাইয়াপুরা আর একটু জানাও যে তোমরা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, তোমরা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, এটা একটু জানাও। আমি তোমাদের কমেন্ট চেক করতেছি, একটু দ্রুত জানাও তোমরা সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, আচ্ছা, ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। অনেকে সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি শুনতে পাচ্ছ ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব। তার আগে তোমাদের যেটা বললাম যে বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। আজকের ক্লাসে আমরা কি কি শিখব সেটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? আজকের ক্লাসটা মূলত অ্যানালাইসিস ক্লাস, যে ভর্তি পরীক্ষায় নার্সিং ভর্তি পরীক্ষা 2025-26-এ কোন কোন সেগমেন্ট থেকে আমাদের কোশ্চেনগুলো বারবার আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে হাইলাইট করার চেষ্টা করব, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখবো, তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। কিভাবে আমরা বুঝবো যে কোন টপিকটা গুরুত্বপূর্ণ, কোন টপিকটা আমার পড়া উচিত, ঠিক আছে? কারণ নার্সিং ভর্তি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে তোমার সবকিছু কিন্তু গুরুত্বপূর্ণ না, কোনো ভর্তির পরীক্ষাতেই সবকিছু গুরুত্বপূর্ণ না। একটা প্রত্যেকটা পরীক্ষার, প্রত্যেকটা মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, জাবি, রাবি, ঢাবি, যে কোনো ভর্তি পরীক্ষা, ঠিক আছে, যে কোনো ভার্সিটির ভর্তি পরীক্ষার কিন্তু নির্দিষ্ট একটা প্যাটার্ন থাকে, বুঝতে পারছো? ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিন প্যাটার্ন এবং জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিন প্যাটার্ন সেটা কিন্তু সেম না। তেমনি ভাবে কোনো ভর্তি পরীক্ষার সাথেই নার্সিং এর কোশ্চিন প্যাটার্নের কোনো মিল নাই। মিল আছে, কিন্তু সব যে মিলে যাবে এমনটা না, বুঝতেছো? তাহলে যেই কোন জিনিসটা আমাদের পড়তে হবে, কোন জিনিসটা পড়তে হবে না, এটা জানা খুবই জরুরি। অনেক মানুষ আছে যারা প্রচন্ড পরিশ্রম করে, কিন্তু কোন জায়গায় পরিশ্রমটা করা উচিত, কিভাবে পরিশ্রমটা করা উচিত সেটা অনেকে জানে না। এর জন্যই চান্সটা মিস হয়। সেজন্য কি দরকার? একজন দক্ষ গাইডার, যে তোমাকে সুন্দরভাবে গাইড করে নিয়ে যাবে, যে বুঝবে তোমার কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন নেই। আমরা আজকের ক্লাসে তোমাদের সকল কিছু নিয়ে ডিসকাস করব, যে কোনগুলো লাগবে, কোনগুলো লাগবে না, কোনগুলো পড়া প্রয়োজন, কোনগুলো পড়লে আবার চান্স হবে না। এখন কেমন কথা ভাই, এতদিন তো শুনে আসছি যে যত পড়বো তত জানবো তত চান্স পাওয়া সুদূর হবে। না, বিষয়টা এমন না। বিষয়টা হইতেছে অ্যাডমিশন সেগমেন্টে জানবা ঠিক আছে, কিন্তু অযথা জিনিস যাই না, তোমার মাথায় প্রেশার বাড়বে। কারণ ওই জিনিসটা যদি ইমপ্লিমেন্ট না করার জায়গা থাকে, কোথায় তুমি দেখাবা? অ্যাডমিশন টেস্টে যদি ওই কোশ্চেনটা না আসে, ওই ধরনের কোশ্চেন যদি বিগত সালে না আসে, তাহলে ওইটা আমি কেন পড়বো? কথা কি বুঝতে পারছো? ওইটা পড়ার তো আমার দরকার নাই। এগুলো তোমাকে জানতে হবে। ধরো আজকের ক্লাসে তোমাকে আমি সুন্দর করে বুয়েটে আসে একটা ম্যাথ সুন্দর করে সলভ করে দিলাম, বললাম ভাইয়া তো হেভি পারে, আমি মানে ক্লাস হেভি করাইছে, কিন্তু ভাই ওখান থেকে কোনো কোশ্চেন আসবে না, তোমার লাভটা কি? সময় নষ্ট, সবকিছু নষ্ট, পরিশ্রম নষ্ট, সব নষ্ট, ঠিক আছে? তাহলে কি বুঝতে হবে কোন জিনিসগুলো আসতেছে, কোন জিনিসগুলো আসতেছে না। আচ্ছা, তোমরা অনেকেই এখন পর্যন্ত বন্ধু বান্ধবদের মেনশন করতেছো না, ভাইয়া একটু দ্রুত করে দাও, কারণ আমরা ক্লাসটা শুরু করব, খুব দ্রুতই ক্লাসটা শুরু করব, মেইন টপিকে চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে দেখো একটা টপিক নিয়ে কথা বলি, এই টপিকে আমি পরে আসতেছি। তোমরা এতদিন ছিলা কোন লেভেলে? এইচএসসি পাস করে গেছো না?
এখন তোমাদের লেভেল কিন্তু আপ হয়েছে আগের চেয়ে, বুঝতে পারছো? অলরেডি কিন্তু কলেজ পাস, এখন কোথায় যাবা? ইউনিভার্সিটি। কেমন? তুমি নার্সিং ইনস্টিটিউটে হইতে পারো, তাতে কি? ইউনিভার্সিটি লেভেলে। তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। এখনো যদি স্কুল জীবনের মতো ওই হিংসামি স্বভাবটা ধরে রাখো, তাহলে কিন্তু জীবনে সমস্যা আছে ভাই। সবাই একসাথে ক্লাস করব, ঠিক আছে? বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দাও, সবাই একসাথে ক্লাস করবো ইনশাল্লাহ। এবং তোমরা যারা যারা মেনশন করতেছো তারা কি কিছু পাবা না? অবশ্যই পাবা। এই নোট যেগুলো আছে সেগুলো সবগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? শুধু নোট না, আরো আনুষঙ্গিক যে মেটেরিয়ালস গুলো আছে সেগুলো সব পাবে ইনশাল্লাহ। একটু দ্রুত। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা আশা করি অনেক ভালো আছো। ওকে, একটু দ্রুত মেনশন করে দাও ভাইয়া। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, হিংসার টপিকে যেহেতু আসলাম, আসো একটা কথা নিয়ে, একটা জিনিস নিয়ে আলোচনা করি। মনে করো এটা একটা রেখা, এটা আরেকটা রেখা, মনে করো দুইটাই সেম। এটা হইতেছে তুমি, এটা হইতেছে তোমার মনে করো ব্যাচমেট, ঠিক আছে? সাপোজ যে এটা তোমার ব্যাচমেট। এখন কথা হইতেছে যে তুমি আর তোমার ব্যাচমেট, এখন তুমি চাচ্ছ যে জীবনে ভালো কিছু করতে। এখন তোমাকে কি করতে হবে বলো তো? এই দুইটা রেখা, এটা কিন্তু একটা কি বলা যায় ফেমাস এক্সাম্পল, এর আগে হয়তো শুনে থাকতে পারো, যে এই দুইটা রেখা যদি বড় করতে চাই, তো তুমি যদি এর ছোট করো ওইটা ভালো হবে, নাকি নিজেকে আরেকটু বড় করো তাহলে সেটা ভালো হবে? তুমি নিজেকে যদি আরেকটু বড় করতে পারো, তোমার পারিপার্শ্বিক মানুষের সাপেক্ষে তুমি নিজেকে যদি আরেকটু বড় করতে পারো ভাই, তাহলে তুমি সফল। অন্যের পিছনে লেগে থেকে তো আমাদের লাভ নাই। আমাদের কি করতে হবে? নিজেকে বড় করতে হবে, ঠিক আছে? আর মনে কোনো হিংসা রাখা যাবে না। এতদিন যেটা করে আসছো সেগুলো সব বাদ। এখন কি করতে হবে? সবাই একসাথে সুন্দরভাবে পড়তে হবে, ঠিক আছে? এবং সময় নষ্ট করা যাবে না। ওকে, এই অ্যাডমিশন সিজনে খুব সতর্ক, সময় যেন নষ্ট না হয়। আচ্ছা শোনো, তোমরা এইচএসসি পরীক্ষা দিছো, এইচএসসি পরীক্ষা দিয়ে একটা জিনিস রিয়েলাইজ করছো না? এইচএসসি, এই যে এইচএসসি তোমরা 25 ব্যাচ এইচএসসি পরীক্ষাটা দিলা, কোন জিনিসটা রিয়েলাইজ করছো বলো তো ভাইয়া? তোমরা এইচএসসি 25 ব্যাচ যারা আছো, পরীক্ষা দেওয়ার পরে কোন জিনিসটা রিয়েলাইজ করছো? যে ভাইয়া আমি যদি আরেকটু ভালো করে পড়তাম তাহলে আমার জন্য পরীক্ষার হলটা আরেকটু ভালো হইতো, আমার জন্য কি হইতো? আরেকটু ভালো হইতো, আমি আরেকটু মানে ভালো পরীক্ষা দিতে পারতাম, আরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে পারতাম। তো এই যে নিজের মধ্যে আত্মবলব্ধি আসছে না, এটা কিন্তু এতদিন ছিল না, এইচএসসি দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা ছিল না, ঠিক আছে? তেমনি ভাবে যেদিন তোমার নার্সিং অ্যাডমিশন টেস্ট, নার্সিং অ্যাডমিশন টেস্ট 25-26, এই পরীক্ষাটা হয়ে যাবে না? এই পরীক্ষাটা যেদিন হবে, পরীক্ষার হল থেকে বের হয়ে আফসোস করবা এখন যদি সময়গুলোকে কাজে না লাগাও, যে হাই আমি যদি ওই সময়গুলোকে আর একটু সুন্দরভাবে ইউজ করতাম, আর একটু গুছায় প্রিপারেশনটা নিতাম, আর একটু অভিজ্ঞ মানুষের সাহচর্যে থাকতাম, কি আসবে কি না আসবে এবং সুন্দরভাবে যদি গুছাইতাম, এত যদি রিলস না দেখতাম। বুঝতেছো জিনিসগুলো? তোমরা কি বুঝতে পারতেছো কথা আমি কি বলতে চাচ্ছি? তোমরা কি বুঝতে পারতেছো সবকিছু? ওকে, তোমরা আশা করি বুঝতে পারতেছো জিনিসগুলো। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের যেটা করা উচিত সেটা হইতেছে মনের মধ্যে হিংসা বিদ্বেষ না রেখে সুন্দর করে একটা সুন্দর মনে অ্যাডমিশনের যাত্রা শুরু করা। এইচএসসি পরীক্ষা কিন্তু শেষ, এইচএসসি পরীক্ষা যেহেতু শেষ, এখন তোমাদের যেটা করণীয় হবে যে একটা টপিক, একটা সুন্দর একটা গাইডলাইন ধরে আগানো। এই গাইডলাইনটা যে কোনো ভাইয়া, অভিজ্ঞ ভাইয়া, যে কোনো ভাইয়া না, একজন অভিজ্ঞ ভাইয়া সাহায্য থেকে নিতে হবে। আমার কাছ থেকে নিতে হবে এমন না, হালকা স্টাইন থেকে নিতে হবে এমন না, তুমি যেখান থেকে নাও নাও, কিন্তু কথা হইতেছে সেটা হইতে হবে তোমার অ্যাকুরেট, ঠিক আছে? যে তোমাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে, বুঝছো? যে নাম বেচে খাই তার কাছে না, সাবধান। ওকে, আচ্ছা তাহলে আমাদের যে টপিকটা ছিল, তোমাদের এটা গত বছর অফলাইন ক্লাসের ছবি, বুঝছো? তোমাদের গত বছর এটা অফলাইন ক্লাসের ছবি, অনেক মিস করি তোমাদের। এক বছর অ্যাডমিশন হয়েছে প্রায়, তো তোমাদের অ্যাডমিশন পরীক্ষা শেষ হয়েছে 3 মাস আগে, এখন পর্যন্ত অফলাইন ক্লাসে যায় নাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আচ্ছা যাই হোক, শোনো, প্রথমে মান বন্টনটা নিয়ে একটু কথা বলি, যে নার্সিং অ্যাডমিশন টেস্টে আমাদের মান বন্টন কি, ঠিক আছে? এই মান বন্টন গুলো তোমার অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা,
তার আগে আসো যে তোমরা জানো নার্সিং অ্যাডমিশন টেস্টের মানবন্টন সম্পর্কে আশা করি তোমরা ধারণা রাখো, কিন্তু গত বছর কিন্তু চেঞ্জ হয়েছে, তার আগের বছর অনুযায়ী কিন্তু গত বছরের পরীক্ষাটা হয় নাই, এবারও চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা আসো দেখি যে কারা কারা মানে এই ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে। তারা হইতেছে এইচএসসি 21, 22 এবং 23 ব্যাচ, এবং এইচএসসি 23, 24 এবং 25 ব্যাচ। এই তিনটা ব্যাচের যে শিক্ষার্থী আছে তারা কি করতে পারবে, এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নার্সিং ভর্তি পরীক্ষায় থার্ড টাইমার চালু আছে, বুঝছো? ঢাবিতে অনলি একবার, জীবনে একবার চান্স, হয় চান্স পাবা না হলে ছিটকে যাবা, বুঝছো? বুয়েট জীবনে একবার চান্স, মেডিকেল 2বার চান্স, অন্যান্য কিছু ভার্সিটি 2বার চান্স, নার্সিং এ 3বার চান্স। বুঝতেছো? তো যারা তোমরা এইচএসসি 23 ব্যাচ আছো তারাও জীবনে শেষবারের মতো এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো জীবনে যদি আশা থাকে যে না স্বাস্থ্য রিলেটেড আমি পড়াশোনা করব, আমি চাই মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে, বা অদূর ভবিষ্যতে আমি চাই একজন আদর্শ নার্স হইতে বা মানুষের সেবা করতে, ঠিক আছে, তাহলে ভাই প্লিজ চলে আসো আমাদের এই কোর্সে এবং দেখো কিভাবে ভাইয়ার দিক নির্দেশনা দেয়, এবং তুমি নিজেকে সেভাবে প্রিপেয়ার করো যেন সরকারিতে একটা চান্স না মিস হয়। বুঝতেছো? সরকারিতে একটা সিট যেন না মিস হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার লাগবেই। তুমি যদি এটা মিস করো না তাহলে তুমি বুঝবা যে জীবনটা কত কঠিন হয়ে যাচ্ছে। বুঝতেছো? সো সাবধান। আসো মান বন্টনের কথা বলি। হ্যাঁ, রেজাল্ট পাওয়ার পরে এই আফসোসটা আরো বেশি লাগবে জান্নাত, হ্যাঁ আরো বেশি লাগবে আসলেই, বুঝতেছো? এবং আরেকটা মজার কথা কি, যে যতদিনের রেজাল্ট পাবা না এই সময়টা যদি নষ্ট করে ফেলো তখন আফসোসটা আরো বেশি লাগবে, কারণ তোমার এইচএসসি রেজাল্টই কিন্তু সবকিছু না। তুমি আচ্ছা আসো, যেহেতু এই কথা বললা তাহলে এই স্লাইডটাকে শেষ করি। দেখো তুমি যদি এসএসসি এবং এইচএসসি তে জিপিএ মাত্র 3 পাও, শুধুমাত্র 3, এর বেশি থাকা লাগবে, যদি এমন ভাবে পাও এবং দুইটা মিলে 7 পাও, তাহলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ড করতে পারতেছো। তাহলে আশা করি তোমরা যারা যারা লাইভ দেখতেছো প্রত্যেকের এই যোগ্যতাটা থাকবে। কিন্তু কোন যোগ্যতাটা মারা খাবা, আসো তোমারে বলি যে কোন যোগ্যতাটা তুমি হারাবা। যে এখন তুমি যখন পড়াশোনা করবা না, 2-3 মাস একটা রেস্ট নিবা, মনে করো এসএসসি পরীক্ষা দিছো, তারপরে কি করছো 2 মান্থের একটা রেস্টে চলে গেছো, যে আমার রেজাল্ট দিক, যখন আমার রেজাল্ট দিবে দেন আমি কি করব, পড়াশোনা শুরু করব। যদি এই মেন্টালিটি রাখো তাহলে যে স্টুডেন্টটা 2 মাস হইতেছে পড়াশোনা করতেছে সে তোমার চেয়ে আগে গেল না। তুমি কি বুঝতে পারতেছো জিনিসটা? তো এই জিনিসটা করা যাবে না। এটা তোমার এসএসসি পরীক্ষা না যে তুমি এসএসসি পরীক্ষা দিয়ে এখন রেস্ট নিবা, এখন ট্যুরে যাবা। এই জিনিস এই সময় না, এই সময় আছে। তুমি একবার চান্স পাওয়ার পরে অনেক সময় পাবা। ভার্সিটিতে উঠলে তোমার হল ট্যুর, ব্যাচ ট্যুর, তারপরে তোমার হইতেছে কলেজ ট্যুর, অনেক ট্যুর পাবা। তোমার ব্যক্তিগত ট্যুর থাকবে আরো অনেক, বুঝতেছো? বন্ধু বান্ধবদের সার্কেল ট্যুর থাকবে, যখন তখন যাইতে পারবা। কিন্তু এই সার্কেলে যদি তুমি ঢুকতে না পারো, একটা যদি সিট এনশিওর করতে না পারো, তাহলে কি হবে চিন্তা করো। ওকে, তাহলে এটা গেল। এখন আসি মান বন্টনের কথায়। যে মান বন্টন কি দেখতেছি, যে বিএসসি এর ক্ষেত্রে বাংলাতে 20, ইংরেজিতে 20, গণিতে 10, জীববিজ্ঞানে 20, পদার্থ বিজ্ঞানে 10, রসায়নে 10 এবং সাধারণ জ্ঞানে 10, ঠিক আছে? এবং ডিপ্লোমাদের ক্ষেত্রে হালকা একটু চেঞ্জ আছে। চেঞ্জ কি, এখানে দেখো আমাদের বিজ্ঞানের যে সাবজেক্ট, সায়েন্সের যে সাবজেক্টগুলো ছিল সেগুলোতে মানবন্টন ছিল 40, কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার ডিপ্লোমাদের জন্য এটা হইতেছে 30। তাহলে কোন জিনিসটা বাড়ছে, সাধারণ জ্ঞানে 10 মার্ক ইনক্রিজ হয়েছে, বুঝতেছো? এখানে সাধারণ জ্ঞান ছিল 10, ওখানে সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে 20। তাহলে যারা তোমরা কি করবা, বিএসসি তে পরীক্ষা দিবা, সাধারণ জ্ঞান পড়তে হবে। সাধারণ জ্ঞান 10 মার্ক বলে যে কম পড়বো তা না, এটাও অনেক পড়তে হবে, কারণ 10 মার্ক অনেক কিছু, 1 মার্কই অনেক কিছু, আর 10 মার্ক তো প্রশ্নই আসে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর যারা ইয়াতে আসো ডিপ্লোমাতে, এই জিনিসটাতে ফোকাস রাখো। তোমরা যখন পড়াশোনা করবা কোন জিনিসটা দেখে আগাবা জানো, আমার কোন সাবজেক্টে মার্ক কতটুকু আছে, আমার কোন সাবজেক্টে মার্ক কতটুকু আছে, এই অনুযায়ী প্রিপারেশন নিবা। ধরো তোমার বায়োলজি সাবজেক্ট হেভি পছন্দের সাবজেক্ট, ভাই সেরা, মানে আমার হেভি ভালো লাগে, যদি এমনটা হয় এবং বায়োলজি যদি প্রথম থেকে খুঁটিনাটি ধরে ধরে পড়া শুরু করো, ভাই তোর মারা কেউ ঠেকাইতে পারবে না। কারণ কি ভাই, এই কথা বলতেছেন কেন? কারণ হইতেছে তোর বায়োলজি সব জিনিস তো লাগবে না। যখনই তুমি একটা সাবজেক্টে সবচেয়ে বেশি ইফোর্ট দিবা, অন্য সাবজেক্ট ইফোর্টটা কমে যাচ্ছে। তুমি যদি সবকিছু মেনটেন করতে পারো, স্যালুট। কিন্তু যদি একটা সাবজেক্ট পড়তে যে আরেকটা সাবজেক্ট পড়া কমায় দাও, ভাই জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সাবধান, সময় শেষ হওয়ার আগে সাবধান।
ওকে, সময় শেষ হওয়ার আগে সাবধান হইতে হবে তোমার। আসো, তারপরে যেটা বলতেছিলাম, এখানে আরো কয়েকটা টপিক ছিল বুঝছো, মানবন্টন দেখছি। ওকে, আজকের ভিডিওতে আমরা প্রশ্ন ব্যাংক নিয়ে কথা বলবো, কোশ্চিন প্যাটার্ন নিয়ে কথা বলবো, কি পড়বো কি বাদ দিব এগুলো নিয়েও কথা বলবো, এবং কিছু হট টপিক থাকবে ভিডিওর মাঝে, সিক্রেট পরে বলবো নি। আচ্ছা, একটু জানাও তো এখন যে তোমরা কে কোথায় থেকে ক্লাস করতেছো। তোমরা আমাকে একটু দ্রুত জানাও যে কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করতেছো, এবং তোমাদের এইচএসসি ব্যাচ কত, তোমাদের এইচএসসি ব্যাচ কত, এটা একটু দ্রুত জানাও। তোমরা একটু দ্রুত জানাও যে কে কোথা থেকে ক্লাস করতেছো এবং কার এইচএসসি ব্যাচ কত। ওকে, হ্যাঁ, চিন্তার কারণ নাই, আসলেই চিন্তার কারণ নাই, কিন্তু তোমাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। মানে এমনও না, শোনো, চিন্তা করবা, সবসময় চিন্তা করবা, কিন্তু দুশ্চিন্তা করবা না। দুশ্চিন্তা তোমার কিছু হইতেছে যে ইমপ্রুভ করতে পারবে না, আরো তোমাকে ডিক্রিজ করে দিবে, তোমার লেভেলটা আরো ডিক্রিজ করে দিবে। ধরো এখন ভাবতেছো যে এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে, হাই হাই এখন আমার কি হবে। এখন ভাই তুই ভালো করে পড়, আর 5টা স্টুডেন্ট যা না পড়ছে তুই তা পড়বি, যতটুকু আর 5টা স্টুডেন্ট পরিশ্রম না করে তুই তার চেয়ে বেশি করবি, এটাই রিয়ালিটি। কিন্তু তুমি যদি এমন এখন করো যে এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে, ভাই আমার কি চান্স হবে, আসলেই তো চান্স হবে না, তুই লিখে রাখ, আসলেই তো চান্স হবে না। কিন্তু তুই যদি এটা ভাবিস যে ভাই আমার এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে, কি হয়েছে, আমি অ্যাডমিশনে দেখাই দিব যে আমি তার চেয়ে বেশি মার্ক তুলে দেখাই দিব যে আমি কে, আমি পারি, ঠিক আছে, এই মেন্টালিটি রাখো, এই মেন্টালিটি তোমাকে পোষণ করতে হবে। কারণ কি, অ্যাডমিশন একটা যুদ্ধ, এখানে হাজার হাজার মানুষ পরীক্ষা দিবে। নার্সিং অ্যাডমিশন টেস্টে তোমার গত বছরে প্রায় 1 লাখের উপর স্টুডেন্ট পরীক্ষা দিছে, চান্স পাইছে কত, 5,000। তাইলে মেডিকেলে প্রায় 1 থেকে 1.5 লাখ মানুষ পরীক্ষা দেয়, চান্স পায় কত, 5,500। তোমার বুয়েটে হাজার হাজার মানুষের স্বপ্ন, তো চান্স পায় কত, তো এরা পায় না কেন, কারণ এরা পরিশ্রম কম করে, এবং কিছু মানুষ আছে গাধার মতো খাটে, তারা জানে না কোন জিনিসটা গুরুত্বপূর্ণ কোন জিনিসটা না। তুমি যখন এই ফেজটা পার করে আসবে না, একবার যদি চান্সটা মিস হয় তাহলে দেখবা যে মনে হবে যে আমিও তো পড়ছিলাম, আমার হয়তো ভাগ্য খারাপ। ভাগ্য খারাপ, কিন্তু সাথে সাথে আরেকটা জিনিস মিস ছিল, যে তুমি হইতেছে কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে সুন্দর করে পড়ো নাই। এগুলো তোমাকে জানতে হবে, এগুলো জানা ছাড়া তোমার ভবিষ্যৎ কিন্তু খারাপ আছে, বুঝছো। ওকে, রংপুর এজিসি 25, এজিসি 24, এজিসি 24। ওকে, তোমরা একটু দ্রুত জানাও। ঢাকা এজিসি 26, স্যালুট, তোরা সামনে বছর দিবি ভাই, সাবাস সাবাস, তোরা সামনে বছর পরীক্ষা দিবি, এখন থেকে প্রিপারেশন নে। আচ্ছা, আসো আমরা ক্লাসটা কি শুরু করবো, তোমরা একটু জানাও তো যে এত দূর কি বুঝতে পারতেছো। একটা জিনিস চিন্তা করো, তুমি যখন এসএসসি তে ছিলা, তুমি কোথায় ছিলা যখন এসএসসি তে ছিলা, এসএসসি তে ছিল অনেকেরই সায়েন্স ছিল, তখন ভাবছিলা যে তোমরা যারা বিএসসি তে আসো যে ভাই এখন তো এইচএসসি তে সায়েন্স নিব, এখন সায়েন্স যেমনি নিছো অমনি টার্গেট, ভাই বুয়েট, ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, এছাড়া মাথার বাইরে কোনো চিন্তাই ছিল না, এছাড়া মাথার বাইরে কোনো চিন্তাই ছিল না। আচ্ছা, সায়েন্সের কথা বাদ দিলাম, যারা অন্যান্য সাবজেক্ট গিয়ে যায় ফ্যাকাল্টি চয়েস করছো, ধরো আর্টস বা কমার্স, একটা বিশাল টার্গেট ছিল না যে জীবনে এই হইতে হবে, এই হইতে হবে। কিন্তু তোমার এই 2টা বছর পর এসে দেখো এই টার্গেটটা কোথায় নামে আসছে, এই টার্গেটটা ডিক্রিজ হয় নাই। কেন ডিক্রিজ হয়েছে আমি তোমারে বলি, এই 2টা বছর যেভাবে পরিশ্রম করার কথা ছিল তুমি সেভাবে করো নাই, বিশ্বাস করো তুমি সেভাবে করো নাই। যদি করতা তাহলে আজকে তোমার টার্গেটটা নামতো না, তোমার টার্গেট বুয়েটই থাকতো, তোমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় থাকতো। আমি বলতেছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের চেয়ে এটা কমা বা এটা এই, আমি কম্প্যারিজনে যাচ্ছি না। আলাদা, প্রত্যেকটা প্রফেশনের আলাদা একটা সৌন্দর্য আছে। নার্সিং এর যে সৌন্দর্য তোমার বুয়েট ঢাবি দিয়ে হবে না, ঢাবির যে সৌন্দর্য তা বুয়েট দিয়ে হবে না, বুঝতেছো। মেডিকেলের যে সৌন্দর্য তুমি ইঞ্জিনিয়ারিং এ সেটা পাবা না, ঠিক আছে। তাহলে তোমার বুঝতে হবে যে আলাদা আলাদা প্রফেশনের আলাদা আলাদা সৌন্দর্য। কিন্তু তুমি কি করছো, নিজেকে শেষ করছো তিলে তিলে। প্রত্যেক দিন, প্রত্যেক দিন তুমি নাকি মার্ক জুকারবার্গের 2 তালি ভাত হবে বলে তুমি নাকি দিনে 8 ঘন্টা ফেসবুক চালাও। চিন্তা করা যায়, দিনে 8 ঘন্টা 10 ঘন্টা শুধু রিলস দেখো, শুধু রিলস আর রিলস। যখন তুমি রিলস দেখো তোমার মস্তিষ্ক ডোপামিন পাইতেছে, তুমি আনন্দ পাইতেছো, এবং এই রিলস কি করতেছে, তোমার ধৈর্য ক্ষমতা কমায় দিচ্ছে। তুমি পড়ার টেবিলে বসতে পারো না, একটা নোটিফিকেশনের শব্দ আসলে তোমার মাথা ওলায় যায় যে কখন মোবাইলটা হাতে নিব, কখন দেখি কে মেসেজ দিয়েছে, ঠিক আছে। অ্যাডমিশন সিজনেও যদি এটা থাকে,
তোরে বলে রাখি, অ্যাডমিশন সিজনেও যদি এটা রাখে তোর ভবিষ্যৎ খারাপ। এখনো সাবধান ভাই, অনেক সময় 7 মাস সময় তোমার প্রথমে মেডিকেলের পরীক্ষা হবে, তারপরে কয়েকদিন পরে সাথে সাথে দেখা যাচ্ছে বুয়েটের পরীক্ষা আগে পিছিয়ে নিয়ে নিবে, তারপরে অন্যান্য ভার্সিটির পরীক্ষা শুরু হবে, তারপরে দেখা যাচ্ছে যে নার্সিং এর পরীক্ষা একবার শেষে গিয়ে হবে, ঠিক আছে, শেষে গিয়ে নার্সিং হবে, গুচ্ছ হবে, তারপর কৃষি হবে। তো এই যে 6 থেকে 7 মাস সময় পাইতেছিস, এই সময়টা যদি কাজে লাগাইতে পারিস তোর একটা সিট যে হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু ভাই এখনো যদি আগের সেই স্বভাবটা থাকে, রিলস দেখে দেখে কাটাস, তোরে বাকি জীবন বলতে হবে হ্যালো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ব্লগ বানায় কাটাইতে হবে। সাবধান, ব্লগ বানানো খারাপ না, কিন্তু নিজের তো একটা যোগ্যতা রাখতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা এখন থেকে যদি ভালো করে পড়াশোনা করি, এখন থেকে যদি ভালো করে হইতেছে কাম ব্যাকটা দেই, তাহলে কিন্তু সম্ভব, বুঝছো? ওকে, কিশোরগঞ্জ ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করেন, অবশ্যই তোমাদের জন্য প্রাণ ঢালা দোয়া, মন থেকে দোয়া, ঠিক আছে। আসো কাজের কথায় আসি এবার, যে আমাদের প্রথম যে টপিক সেটা হইতেছে আমরা কোশ্চিন ব্যাংক, এটা কেন পড়বো। আমি বারবার তোদের বলতেছি ভাই কোশ্চিন ব্যাংকটা পড়, কোশ্চিন ব্যাংকটা পড়। এখন কথা হইতেছে এই কথা আমি কেন বলতেছি, এই কথা আমি বললে আমার লাভ কি, আই লাভ দেখায়, এই লাভগুলো দেখাবো, তারপর আরেকটা সেগমেন্টে যাব, ওয়াচিং, কিপ ওয়াচিং ম্যান। ওকে, আসো প্রথম যে কোশ্চিনটা আছে সেটা একটু লক্ষ্য করি। প্রথম কোশ্চিন কি আছে দেখো, খাবার লবণের রাসায়নিক সংকেত কি, খাবার লবণের রাসায়নিক সংকেত কি। কোশ্চিনটা আসছে নার্সিং অ্যাডমিশন টেস্ট 2024-25, অর্থাৎ গত বছর যারা পরীক্ষা দিছে এই কোশ্চিনটা আসছে। এই কোশ্চিনটা তুমি পড়ছো ক্লাস 6-7, পড়ো নাই? খাবার লবণের রাসায়নিক সংকেত হইতেছে সোডিয়াম ক্লোরাইড, পড়ছো কিনা? ঠিক আছে, তো এই জিনিসটা তোমার নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে। তো আমার এখানে তো কুয়ার মধ্যে এন্ট্রপি কত, তোমার হইতেছে বুয়েটের ম্যাথ, তারপরে হইতেছে কেতাবুদ্দিনের ম্যাথ করা তো দরকার নেই। তোমার নার্সিং অ্যাডমিশন টেস্টে ম্যাথ আছে, এটা আমিও স্বীকার করি, কিন্তু তোমার কেতাবের ম্যাথ ধরে ধরে যাই শেষ করতে যাবা সে অ্যাডমিশনে মারা খাবা, লিখে রাখো। তোমার কে বলছে যে এইচএসসি কেতাবের ম্যাথ করতে, কে বলছে তোমারে? ওখানটা আসবেই না, কি আসবে তোমার হইতেছে যে দেখছো তুমি কোশ্চিন দেখছো, কোশ্চিন গুলো দেখে দেখো যে নার্সিং এর কোন সেগমেন্ট থেকে কোশ্চিন আসে। ধরো বললো 10-20-30, এটার গড় কত? ধরো বললো যে একটা মানুষ এতদিনে কাজ করলে 10টা মানুষ কতদিনে কাজটা শেষ করবে, ঐকিক নিয়মের ম্যাথ, বীজগণিতের সহজ সহজ ম্যাথ। তোমার কি এখন ওই ইয়ে দিবে? তোমার কি এখন তো ওই কঠিন কঠিন যে ম্যাথ গুলো আছে সেগুলো দিবে? অন্তরীকরণ দিবে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো আসবে? আসবে না। তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসগুলো আমি পড়বো। ধরো তুমি পড়তেছো, প্রচুর পরিমাণ পড়তেছো, কিন্তু কি পড়তে হবে ভাই তাই জানি না, তাহলে তুই আমারে বল যে তোর কি হবে, কি হওয়া উচিত, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, এখন এই যে তোমার 24-25 সালে যে কোশ্চিনটা আসছে, এই কোশ্চিনটা আসছিল 19-20 সেশনে, আবার মানে 19-20 আসার পরে 5-6 বছর পর কোশ্চিনটা আবার রিপিট হয়েছে। দেখো খাবার লবণের সংকেত কি, সোডিয়াম ক্লোরাইড, ক্লিয়ার? ওকে, বুঝতে পারতেছো? আচ্ছা দেখো পরে সারণের ভিত্তি কি আছে, একটু পরে আসতেছি এটা নিয়ে। এখন দেখো নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড। আচ্ছা একটু কমেন্ট করে জানাও তো, নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড, কোনটা হবে? এ, বি, সি না ডি? ক, খ, গ না ঘ? কোনটা হবে বলো, বলো বলো বলো, কোনটা হবে? একটু দ্রুত বলো যে কোনটা হবে ভাইয়া। আচ্ছা তোমরা এটা একটু দ্রুত বলতে থাকো। আর একটা জিনিস তোমরা একটু জানো, যে তোমরা বিএসসি দিবা না ডিপ্লোমা দিবা না ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। নার্সিং এর মধ্যে কিন্তু 3টা ভাগ, নার্সিং এর মধ্যে 3টা কোর্স আছে, বুঝছো? এনএসজি, এনএসজি দ্বারা বুঝায় নার্সিং, এটার মধ্যে 3টা ভাগ, একটা হইতেছে বিএসসি, বুঝছো, একটা ডিপ্লোমা, একটা ডিপ্লোমা ইন মিডওয়াইফ, শর্টে লিখলাম ডিপ্লোমা ইন মিডওয়াইফ। ধরো ডিপ্লোমা ইন মিডওয়াইফ যারা আছে তারা হইতেছে প্রসূতি বিজ্ঞানে বা প্রসূতিতে তারা হইতেছে যে পার্টিকুলারলি ভাবে কাজ করে বা স্পেসিফিক ভাবে কাজ করে। ডিপ্লোমা আছে, বিএসসি আছে, এর কিছু সুযোগ সুবিধাও আছে, ঠিক আছে। তোমরা কি সুযোগ সুবিধা জানতে চাও? নার্সিং এর সুযোগ সুবিধাগুলো জানতে চাও, যে ভাই নার্সিং এ যে পড়বো এর সুযোগ সুবিধাগুলো কি, তা কি তোমরা জানো? নার্সিং এ যে পড়বো, এই তো সাবাস ভাইয়া, রাদিয়া খাতুন, ওয়ানের সি, ওয়ানের সি, নিচের কোন? আচ্ছা তুমি কোনটা বুঝাইলা ভাইয়া বলো তো, তুমি কি এটা বুঝাইলা আগেরটা 1SC 2 আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, এবার এটা বলো রাদিয়া খাতুন, তোমার আগের অ্যান্সার ঠিক আছে, এবার এটা বলো নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড এবং নিচের কোনটি দুর্বল অ্যাসিড। তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও না রে ভাই, যে তোমরা কারা বিএসসি দিবা, কারা ডিপ্লোমা দিবা, কারা ডিপ্লোমা ইন মিডওয়াইফ দিবা,
না ঢাকাতে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, বুয়েটে পড়তে চাও, কি পড়তে চাও জানাও, এখনো স্বপ্নকে লালন করো, এখনো জানাও, দ্রুত জানাও, এখনো কিন্তু অপশন আছে, অনেক অপশন। কিন্তু আর যে 4-5 মাস পরে ওই অপশনটা থাকবে না। সময় থাকতে তোমাদের সাবধান হয়ে যেতে হবে, সময় থাকতে থাকতে তোমাদের কি হইতে হবে, সাবধান হয়ে যাইতে হবে। তোমাদের সময় থাকতে থাকতে দ্রুত সাবধান হয়ে যেতে হবে, কারণ সময় যদি একবার চলে যায় তখন গিয়ে যদি তুমি সাবধান হও তাহলে কিন্তু হবে না ভাই, বুঝতেছো? ধরো সময় চলে গেছে, এখন আমি সাবধান হয়েছি, তাহলে কি হবে? তুমি কি করছো, তোমার ঘটনাটা বলি। তুমি যখন এইচএসসি পরীক্ষা আসে না, তুমি স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার 3 মাস আগে, অনেক স্টুডেন্ট আছে, হাজার হাজার স্টুডেন্ট যারা এইচএসসি পরীক্ষার 3 মাস আগে সিরিয়াস হয়েছে, ভাই পরীক্ষা তো চলে আসে, এখন সাজেশন দেন। পরীক্ষা কি হয়েছে, চলে আসছে, এখন সাজেশন দেন। তো তোমার কি 3 মাস আগে আসার কথা ছিল? তোমার এইচএসসি ফেজ হইতেছে 2 বছরের বা 2 বছর একটু কম সময়ের, তো তখন থেকে তোমার সচেতন হওয়ার কথা ছিল, কিন্তু তুমি না, তুমি নিজেকে শেষ করতে করতে লাস্ট 3 মাসে এসে সচেতন হয়েছো। এখনো কিছু পাবলিক আছে যে 3 মাসে মারা খাওয়ার পরে, এইচএসসি মারা খাওয়ার পরে বুঝতেছো যে ভাই আমার জীবন অনেক বড় লস হয়ে গেছে, তাও ওই বেটা ফোন চালায়। লজ্জা করে না ভাই তোর? একটু নিজের মধ্যে একটু লজ্জা বোধ নাই? তোর জীবন অত সহজ না। যখন অ্যাডমিশন টেস্টে একটা সিট মিস করবা তখন দেখবা যে জীবনটা কি কঠিন হয়ে যাইতেছে, আশেপাশের মানুষ আমরা কিভাবে দেখতেছে, তোমার নিয়ে মজা নিবে সবাই। তো এই পাত্রটা কি তুমি হইতে চাও? তোমার কি মনে হয় যে তুমি হইতেছে চান্স পাইলা না, সুন্দর করে যে বিশাল বড় একটা ইয়াতে ভর্তি হইলা, প্রাইভেটে ভর্তি হইলা, এটা কি তোমার হইতেছে যে ভালো দেখায়? প্রাইভেট অনেক ভালো একটা সেক্টর, অনেক ভালো যদি তোমার বাপের টাকা থাকে, কিন্তু তুমি তো গরিব, আমি তো গরিব, তাহলে আমি কি করব, তুমি কি করবা? তোমাকে কুত্তার মতো পড়তে হবে, বুঝতেছো? এটা ছাড়া উপায় নাই আমাদের, কারণ আমরা গরিব, আমাদের প্রাইভেটে পড়ার টাকা নাই। কি করতে হবে তাহলে? মানে টানা মোটিভেশন, বুঝতেছো? এটা খুবই জরুরি। এই অ্যাডমিশন সিজনটা সুন্দরভাবে পড়াশোনা করা এবং চরমভাবে পড়াশোনা করা, এটা খুবই জরুরি। যদি একবার মিস হয় ভাই, তাহলে আর একটা বছর তোমার লাইফে চলে যাইতেছে। যারা সেকেন্ড টাইমার একটু জিগাই হতো, যে ভাইয়াটা চান্স পায় নাই, ওই ভাইয়াটা ওই যে পরিশ্রম করে নাই এমন তো না, অনেকে আছে যে ভাগ্য খারাপ থাকে, এটা আসলেই, বুঝতেছো? কিন্তু ওই ভাইয়াটার একটু জিগাই হতো যে ভাই আপনার লাইফটা এখন কেমন যাইতেছে, ও বলবে, ও রিয়েলিটিটা বুঝে যে আসলে এই অ্যাডমিশন সিজন একবার চান্স মিস করার পরে যে সময়টা যায় জীবনে যে কতটা যন্ত্রণাদায়ক সে বুঝে। যে স্টুডেন্ট আসলেই পড়াশোনা করতে চায়, তোমার টার্গেট যদি ভিন্ন কিছু হয় তাহলে ভাই তোমার হিসাব আলাদা, কিন্তু যে চায় যে না আমার একটা পাবলিকে সিট লাগবে এবং যে চান্স পায় নাই, তার একটু জিগায়। তো ভাই বারবার বলতেছি, কেন বলতেছি, পড়া পড়াবো তো অবশ্যই, কিন্তু এই জিনিসগুলো কেন বলতেছি, কারণ এগুলো তোমার লাগবে, এই রিয়েলিটি চেক গুলো তোমার জানা দরকার। কারণ যখন তুমি এই জিনিসগুলোতে মিস করবা না, তখন তুমি লাইফে অনেক পিছিয়ে যাবা। লাইফে কি করবা, অনেক পিছিয়ে যাবা। তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে আমি আমার লাইফে কি করতেছি। তো এগুলো করা যাবে না। তো এইখানটাতে এসে সচেতন হয়েছে ভালো কথা, কিন্তু এইচএসসি তে দিয়ে ফেলছো, এইচএসসি শেষ, এখন কি করবা, অ্যাডমিশন। এখন এই যে সিজনটা, এখানে সচেতন হও ভাই, এই ফেজটাতে তোমরা আছো, এই ফেজটাতে তোমরা আছো, এখানে খুবই সচেতনতার সাথে কাজ করতে হবে, ঠিক আছে? কোনোভাবে মিস দেওয়া যাবে না। এখন যদি এমন হয় এখন লাস্ট মুহূর্তে এসে সচেতন হইছো যে না অ্যাডমিশন পরীক্ষা 2 মাস পর, এখন ভাই কোর্স দেন, এখন ভাই হইতেছে আমার মডিউল ঠিক করেন, কি পড়বো না তাই বলেন, সবকিছু একটা সময় থাকে, হয়তো পড়ো নাই। মুসা আলাইহিস সালামের যে ঘটনাটা, কি হয়েছিল, হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যায়, ফেরাউন কিন্তু হইতেছে যে স্বীকার করে নাই, ফেরাউন তখনও অস্বীকার করছে যে না আমি মানি না, তোমাকে নবী বলে মানি না। কিন্তু তখনও যদি হইতেছে কি করতো, ফেরাউন তার দাওয়াত কবুল করতো, আল্লাহ কিন্তু তাকে মাফ করে দিতেন। কিন্তু যখন ফেরাউন ডুবে যাইতেছে নীল নদের মধ্যে, লিটারালি যখন সে ডুবে যাইতেছে, তখন যে সে ক্ষমা চাইতেছে যে মুসা তুমি তোমার রবকে বলো যে আমার ক্ষমা করে দিতে, আমি তোমার রবরে মাইনা নিলাম। এই কথা কখন বলতেছে, যখন সে মরতেছে। তো ওইটা কি ক্ষমা চাওয়ানোর সময়? তোমার অ্যাডমিশন টাইম, তোমার পরীক্ষা 2 মাস পর, এখন তুমি আইসা হইতেছে কান্নাকাটি করতেছে, ভাই সাজেশন দেন, ভাই এখন আমারে বাঁচান, এটা কি তোমার হইতেছে সচেতন হওয়ার সময়? না। কখন সময়? এখন, এখনো সময়। তুমি এখনো যদি ব্যাক করো, এখনো যদি নিজেকে সুন্দরভাবে গুছাও, মোবাইলের যে অ্যাডিকশন
সেখান থেকে যদি ব্যাক করতে পারো এখনো সম্ভব, অ্যাডমিশনে কুপায়ে পড়বা, কুপায়ে এক চান্স পাবা। বুঝতেছো? ওকে, আসো এবার যারা যারা এটাতে ছিল এটাতে আসো। অনেক মোটিভেশন হয়েছে, এবার পড়ায় আসো। বলো নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড, বলো একটু দ্রুত জানাও। কমেন্ট করতেছে কি টাকা লাগতেছে? একটু কমেন্ট করো না ভাই, দ্রুত, সময় নাই ভাই, একটু দ্রুত, সময় নাই। আসো, নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড, এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য আমার যেটা প্রয়োজন সেটা হইতেছে আমাদের কেন্দ্রীয় মৌলের যে জারণ মানগুলো আছে সেগুলো জানতে হবে। যেই কেন্দ্রীয় মৌলের জারণ মান সর্বোচ্চ সেটাই হইতেছে আমাদের শক্তিশালী অ্যাসিড। ওকে, যে কেন্দ্রীয় মৌলের জারণ মান সর্বোচ্চ সেটা হইতেছে আমাদের শক্তিশালী অ্যাসিড। এখন আসো একটা একটা করে নির্ণয় করি। যদি HNO3 এটার ক্ষেত্রে নির্ণয় করার চেষ্টা করি, তাহলে দেখো অক্সিজেনের যে জারণ মান সেটা হইতেছে -2, এটা আমরা জানি। হাইড্রোজেনের যে জারণ মান সেটা হইতেছে +1, এটা আমরা জানি। এবং আমরা জানি এর উপরে প্লাস এবং মাইনাস কিছু নাই, তার মানে এটার মাথার উপরে কোনো আয়ন বিদ্যমান নাই। ঠিক আছে, ওকে। এখন আসো কিভাবে নির্ণয় করব এটা একটু দেখি। অনেকে বলে দিতে পারো, তোমরা অনেকে ধরো কোশ্চিনটা দেখছো, দেখা যেমনি দেখছো যে সালফিউরিক অ্যাসিড, ও মাই গড, তোমরা তো পাগলই হয়ে গেছো ভাই, এটাই হবে। কারণ আমি পড়ছি, জীবনে অনেকবার পড়ছি যে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, মানে প্রচুর তীব্র অ্যাসিড। এভাবে অ্যাডমিশন সিজন গুলো তো মারা খায়। বেসিক ক্লিয়ার নাই। বেসিক কি? বেসিক হইতেছে যে মৌলের জারণ মান হইতেছে সর্বোচ্চ হবে সেটার তীব্রতা তত বেশি হবে। যে মৌলের সাথে অক্সিজেন যত বেশি যুক্ত থাকবে সেই মৌলের তত বেশি, সেই মৌলের অ্যাসিডটা তত বেশি কি হবে? শক্তিশালী হবে। আসো দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, এক লিখলাম কেন? জারণ মান 1, হাইড্রোজেন পরমাণু একটা আছে তাই লিখলাম 1। ঠিক আছে, এখন আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে নির্ণয় করব। নাইট্রোজেন রাইখা দিলাম। অক্সিজেনের ক্ষেত্রে কি দেখতেছি? এর জারণ মান হইতেছে -2 এবং 3টা পরমাণু আছে। কয়টা ভাইয়া? 3টা। ইকুয়াল 0 কেন? কারণ উপরে প্লাস মাইনাস, অর্থাৎ ক্যাটায়ন না, এটা অ্যানায়ন না, এটা একটা যৌগ। তাহলে এখানে দেখতেছি নাইট্রোজেনের যদি এখন নির্ণয় করো তাহলে 3 দুগুণে 6, -6 না, ওই পাশে গেলে +6, আর এ পাশে +1, তার মানে ওই পাশে গেলে -1 ইকুয়াল 5, অর্থাৎ নাইট্রোজেনের যে জারণ মান সেটা হইতেছে 5। এখন আসো H3PO4 এটার ক্ষেত্রে, এখানে দেখো 1 × 3, কারণ কি? হাইড্রোজেনের জারণ মান 1 এবং হাইড্রোজেনের পরমাণু আছে 3টা, সেজন্য লিখলাম 3। এখন ফসফরাসের জারণ মান আমরা নির্ণয় করব, সেজন্য ফসফরাসকে আমরা রেখে দিলাম। কেমন? এখন অক্সিজেনের কথায় আসো। অক্সিজেনের জারণ মান কত? অক্সিজেনের জারণ মান হইতেছে তোমার -2। কত? -2। কয়টা পরমাণু আছে? 4টা, অর্থাৎ -2, অর্থাৎ এখানে ইকুয়াল 0। তারপরে ফসফরাস ইকুয়াল 4 দুগুণী কত? -8, তাহলে ওই পাশে গিয়ে +8, -3 × 3। ঠিক আছে, তাহলে 5। কেমন? আচ্ছা, আসো তারপরেরটা H2SO4, এটা দেখলাম এটার ক্ষেত্রে। কেমন? এখন আমরা দেখবো H2SO4 এর ক্ষেত্রে। H2SO4 এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি হাইড্রোজেন পরমাণু আছে আমাদের 2টা। ঠিক আছে, জারণ মান হাইড্রোজেনের 1, সালফার এটা নির্ণয় করব, এবং অক্সিজেন পরমাণু দেখতেছি আছে 4টা এবং জারণ মান হইতেছে -2। ওকে, ইকুয়াল যদি 0 লিখি তাহলে সালফারের যে জারণ মান সেটা আসতেছে 8 - 2 = 6। এত দূর বুঝতে পারছো? ওকে, লাস্ট আরেকটা কাহিনী আছে। এটা দেখো, এটা যে জারণ মান সেটা হইতেছে 1 × 1, কারণ হাইড্রোজেন পরমাণু একটা, হাইড্রোজেনের যে জারণ মান সেটা একটা। এবং ক্লোরিন এটার ক্ষেত্রে আমরা নির্ণয় করব, এবং আমরা দেখতেছি অক্সিজেন 2 × 4 × -2, 4 × -2 = 0। কারণ কি? কারণ হইতেছে অক্সিজেন আছে 4টা, এর জন্য 4, আর -2 কেন? কারণ অক্সিজেনের জারণ মান -2, অর্থাৎ ক্লোরিনের জারণ মান হবে, এটা হইতেছে 4 দুগুণে -8, অর্থাৎ এখানে গেল +8 - 1 ইকুয়াল হইতেছে 7। এখন দেখো তো 7, 6, 5 এবং 5 কোনটা সবচেয়ে বেশি? আমার একটু বলো যে কোনটা সবচেয়ে বেশি? কেন্দ্রীয় পরমাণুর যে জারণ মান সেটা কোনটা সবচেয়ে বেশি? 7, এটা সবচেয়ে বেশি না? সেই জন্য এই যে যৌগটা সেটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, এটা অধিক শক্তিশালী অ্যাসিড। এটা আসছিল নার্সিং অ্যাডমিশন টেস্ট 24-25-এ। কেমন? বুঝতে পারছো কিনা জানাও। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কি একটু জানাও। তোমরা বুঝতে পেরে থাকলে একটু জানাও। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও ভাইয়া, তোমরা দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং 5 জন বন্ধুকে একটু মেনশন করে দাও, দ্রুত প্লিজ, একটু দ্রুত করো, সময় নাই, কারণ আমাদের অনেক টপিক বাকি। বুঝতেছো? তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও,
আমরা শুরু করবো আবার। ওকে, আসো, নিচের কোনটি দুর্বল অ্যাসিড? এতক্ষণ পড়লাম শক্তিশালী অ্যাসিড, এখন পড়বো দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে CH3COOH, এটা কেন হবে? কেন কারণ হইতেছে দুর্বল অ্যাসিড তখনই হবে, আচ্ছা সবল অ্যাসিড কি দুর্বল অ্যাসিড কি এটা একটু বলি। যে যৌগটা তোমার সহজে হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে সেটা হইতেছে তোমার সবল অ্যাসিড, কি সবল অ্যাসিড। আর যে যৌগে তোমার জলীয় দ্রবণে তোমার হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে চায় না বা ত্যাগ করতে পারলেও তোমার দেরি হয়, লেট হয়, এগুলো হইতেছে তোমার কি দুর্বল অ্যাসিড। CH3COOH এর ক্ষেত্রে যখন দেখবা তখন এই যে যৌগটা আছে এটা কিন্তু একটু লেট করে তোমার হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে। CH3COO মাইনাস হয় এবং হাইড্রোজেন প্লাস হয়, কিন্তু এই জিনিসটা করতে এটা লেট করে এবং মানে স্বতঃস্ফূর্ত ভাবে করে না, এটা একটু দেরি হয় এবং সেজন্য এটা কি দুর্বল অ্যাসিড। বুঝতে পারছো? এই টপিক ক্লিয়ার? এই টপিক কি ক্লিয়ার? টপিক যদি ক্লিয়ার হয় তাহলে আমার একটু দ্রুত জানো যে ভাইয়া ক্লিয়ার। টপিক যদি ক্লিয়ার হয় তাহলে একটু জানাও যে ভাইয়া টপিক ক্লিয়ার। ওকে, তোমরা জানাও জানো, একটু দ্রুত জানো। জি ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারলে আসো পরের ইয়েতে যাই, পরের কোশ্চেনে আসো। কি আসছে? সবচেয়ে হালকা মৌল কোনটি? এবং দেখো নার্সিং এডমিশন টেস্ট 24-25 আসছে সবচেয়ে হালকা মৌল কোনটি, আর নার্সিং এডমিশন টেস্ট তোমার 23-24 আসছে সবচেয়ে ভারী মৌল কোনটি? সবচেয়ে ভারী মৌল কোনটি? তাহলে আমি কি বুঝলাম যে এই জিনিসটা থেকে আবার অদূর ভবিষ্যতে তোমার কোশ্চেন আসতে পারে। হয় দিল হালকা মৌল কোনটি, নাহলে ভারী মৌল কোনটি, নাহলে পারমাণবিক সংখ্যা, নাহলে পারমাণবিক ভর সংখ্যা, নাহলে কোনটা ধাতু কোনটা অধাতু, কোনটা হইতেছে যে মিথক্ষার, কোনটা হইতেছে ক্ষার, কোনটা অ্যাসিড, কোনটা তোমার হইতেছে বেজ বা কি তোমার অম্ল, তোমার অ্যাসিড আর একটা আছে বেজ বা কি ক্ষার। তো এই জিনিসগুলো সম্পর্কে তোমার কোশ্চেন আসতে পারে। পিরিয়ডিক টেবিলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পিরিয়ডিক টেবিল থেকে প্রতি বছর কোশ্চেন আসে। তোমাদের একটু পরে আমি যখন কোশ্চেন অ্যানালাইসিস দেখাবো নি, এখন তো দেখাচ্ছে যে কোশ্চেন ব্যাংক কেন গুরুত্বপূর্ণ এই টপিকটা, যখন আরেকটু পরে তোমাকে দেখাবো নি যে কোন টপিক থেকে কোন কোন কোশ্চেন কত বছরে আসছে, তখন দেখো পিরিয়ডিক টেবিলটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই টপিকটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা আসলে দেখি যে সবচেয়ে হালকা মৌল কোনটি। এটার মধ্যে যে মৌলের যে 4টা মৌল দেওয়া থাকবে না, এই 4টা মৌলের মধ্যে যার পারমাণবিক ভর সবচেয়ে কি হালকা বা সবচেয়ে কম, সবচেয়ে কম পারমাণবিক ভর যার সবচেয়ে কম সেই হালকা, আর পারমাণবিক ভর যার সবচেয়ে বেশি সেই কি ভারী। যার ভর বেশি সে ভারী, আর যার ভর কম সে হালকা। ওকে ক্লিয়ার? আসো দেখি সবচেয়ে হালকা মৌল কোনটি। আর্গন। আর্গন এটা হইতেছে 1840। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো 1 এবং থাইরক্সিন এটা কোনো মৌলই না, থাইরক্সিন এটা কোনো মৌলই না। ঠিক আছে, থাইরয়েডের চিকিৎসা ব্যবহৃত হয়। তারপরে দেখো নাইট্রোজেন, নাইট্রোজেনে দেখো নাইট্রোজেন 714। অর্থাৎ এই তিনটার মধ্যে দেখো তো কোনটা সবচেয়ে ছোট। যেহেতু এটা ছোট অর্থাৎ তোমার হাইড্রোজেন সবচেয়ে হালকা। ঠিক আছে, বুঝতেছো ভাইয়া? হাইড্রোজেন সবচেয়ে হালকা। এখন সবচেয়ে ভারী সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি? সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি? এখন দেখো, আচ্ছা এটা একটু জানাও তো ভাইয়া, সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি হবে? তুমি আমার একটু জানাও। এখন বলতে পারো ভাই এই কোশ্চেনটা তো সহজ ছিল, এই কোশ্চেনটা তো একটু কঠিন। জানাও, না পারলে আমি করে দিচ্ছি, আমি বলতেছি তো। একটু জানাও যে ভাইয়া এই কোশ্চেনটা কি হবে। এখন এই কোশ্চেনটা নির্ণয় করবো কি হবে? আমার যে মেন ফোকাস সেটা হইতেছে আমার এগুলো ভর নির্ণয় করতে হবে, ভর জানতে হবে। এখন কথা হচ্ছে ভাই আপনি তো বললেন যে ভর জানতে হবে, কিন্তু ভাই আমার তো ভর মুখস্থ নাই। তোর ভর মুখস্থ থাকা দরকার নাই, তুই শুধু জানবি যে লাস্ট যে গ্রুপটা আছে পর্যায় সারণীর 18 নাম্বার গ্রুপ, এটা তো জানিস যে যত গ্রুপের নিচে যাবে ভর তত বাড়বে। ধরো 1 নাম্বার পর্যায়ে যে মৌলটা আছে তার যে ভর 2 নাম্বারে তার চেয়ে বেশি, 3 নাম্বারে তার চেয়ে বেশি, 4 নাম্বার পর্যায়ে গেলে তার চেয়ে বেশি, 5 নাম্বারে তার চেয়ে বেশি। বুঝতেছো? তো এই জিনিসটা তাহলে এটা জানতে হবে যে কে সবচেয়ে উপরে আছে এবং কে সবচেয়ে নিচে আছে। যে সবচেয়ে নিচে আছে তার ভর সবচেয়ে বেশি এবং সে হবে সবচেয়ে ভারী, তাই না? ওকে, বলো 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 কোনটা হবে? অ্যান্সার অ্যান্সার জানাও, অ্যান্সার জানাও, অ্যান্সার জানাও ভাইয়া, অ্যান্সার জানাও, একটু দ্রুত অ্যান্সার জানাও। কোনটা ভারী, সবচেয়ে ভারী মৌল কোনটা হবে? একটু দ্রুত অ্যান্সার জানাও। ওকে ওকে ওকে, অনেক অ্যান্সার দিতেছো, দাও দাও অ্যান্সার গুলো দাও। তোমাদের কমেন্ট গুলো চেক করতেছি, তবে তোমরা কি করতেছো?
7A 7 এ কি দিছো? একজন দিছো 7 এর A, আরেকজন দিছো 7 এর D। ভাই নিয়ন কিভাবে ভারী? ভাই নিয়ন কিভাবে ভারী? সবচেয়ে নিয়ন তো ভারী না সবচেয়ে। এটা কি বিএসসি দের জন্য না ভাই? ডিপ্লোমার অংশ আছে, ডিপ্লোমার অংশ আছে, তোমার আমি দেখাইতেছি, তুমি ওয়েট করো, তুমি চলে যাও না ক্লাস থেকে। আচ্ছা আসো দেখি এই কোশ্চিনটা। শোনো, এই যে ভারী না হালকা সেটাকে বুঝলাম যে যত পর্যায় সারণীর নিচে যাবে সেই মৌলটা তত ভারী হবে, তাই না? এখন কোন মৌলটা সবচেয়ে ভারী হবে এটা জানার জন্য দেখতে হবে যে 18 নম্বর যে গ্রুপ আছে সেই মৌলের সবচেয়ে নিচের দিকে কোনটা আছে। আমরা জানি না যে 18 নম্বর যে গ্রুপটা আছে সেখানে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। হিলিয়াম, নিয়ন, তারপরে আছে কি আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে জেনন, তারপরে রেডন, তারপরে অর্গানিসন। অর্থাৎ সবচেয়ে নিচের যে মৌলটা পাবো সেটাই। আচ্ছা দেখো এখানে হিলিয়াম, হিলিয়াম অপশনে নাই, অর্থাৎ এটা আগেই বাদ। রেডন, রেডন আছে কিন্তু এখানে আগে আছে, ঠিক আছে। আর্গন, আর্গন কোথায় আছে? উপরে। জেনন কোথায় গিয়ে আছে? এখানে। আর নিয়ন এখানে, অর্থাৎ সবচেয়ে নিচে কোনটা? রেডন না, এর জন্য এটার অ্যান্সার হবে 7। ওকে, যারা 7 দিয়েছো, যারা 7 দিয়েছো তাদের অ্যান্সার ঠিক আছে, যারা 7 দিয়েছো তাদের অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ তাসনিম ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে ভাইয়া। ওকে, এখনো যারা বি দিতেছো ভাইয়া, বি কিন্তু না, বি কিন্তু না। কেন না? কারণ আর্গন উপরে আছে, আর্গনের ভর অনেক কম, আর্গন এই রেডনের চেয়ে অনেক হালকা, আর্গন রেডনের চেয়ে অনেক হালকা, বুঝতেছো? আর্গন রেডনের চেয়ে তোমার অনেক হালকা। ওকে, এখন বলো তারপরে 8 নাম্বার কোশ্চিন। এখন 8 নাম্বার কোশ্চিন বলো, 8 নাম্বার কোশ্চিন বলো, বলো ভাইয়া বলো, অ্যান্সার কি হবে? বলতেছো? একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও, 8 নাম্বার কোশ্চিন কি হবে? ওকে, পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হইতেছে ইলেকট্রন বিন্যাস। কারণ এখানে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেগুলো অনেকজন বিজ্ঞানীর অনেক দিনের পরিশ্রমের ফসল, বুঝতেছো? বিজ্ঞানী যে ডোবেরায়া ছিল তিনি ত্রয়ী সূত্র প্রদান করেন। ত্রয়ী সূত্র কি? ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই জিনিসগুলো দেখো, সোডিয়াম আর পটাশিয়ামের পারমাণবিক ভর যোগ করে গড় করো, দেখো সোডিয়ামের আশেপাশে আসতেছে, ঠিক আছে? এটাই হইতেছে ত্রয়ী সূত্র। অর্থাৎ একই গ্রুপের মৌলগুলোকে পাশাপাশি রেখে তিনি দেখেন যে তাদের মধ্যে একটা ভৌত ধর্মের মিল রয়েছে, এগুলোই তিনি লক্ষ্য করেন। এই জিনিসটা লক্ষ্য করেন বিজ্ঞানী ডোবেরায়া। আর এই যে সূত্র সেটা হইতেছে ত্রয়ী সূত্র, ঠিক আছে? এটা হইতেছে আপনার ত্রয়ী সূত্র। আচ্ছা, তারপরে আসে বিজ্ঞানী নিউল্যান্ড। বিজ্ঞানী নিউল্যান্ড নিয়ে আসে অষ্টক সূত্র। তিনি দেখেন যে তখন পর্যন্ত আবিষ্কৃত যে মৌলগুলো ছিল সেই মৌলগুলোর 8 নাম্বার মৌল পর পর আবার তাদের মধ্যে মিল দেখা যায়, ঠিক আছে? অর্থাৎ এগুলো তিনি দেখেন বিজ্ঞানী নিউল্যান্ড। আচ্ছা একটু লিখি, বিজ্ঞানী প্রথমে যে বিজ্ঞানীর নাম বলছি সেটা হইতেছে বিজ্ঞানী ডোবেরাইনার। ডোবেরাইনার বিজ্ঞানী ছিল ডোবেরাইনার, যিনি ত্রয়ী সূত্র দেন। কোন সূত্র? ত্রয়ী, ঠিক আছে? আচ্ছা, বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্র দেন। তারপরে বিজ্ঞানী ডোবেরাইনারের পরে যে বিজ্ঞানীটা আসে সেটা হইতেছে বিজ্ঞানী নিউল্যান্ড। বিজ্ঞানী নিউল্যান্ড, বিজ্ঞানী নিউল্যান্ড দেয় হইতেছে অষ্টক সূত্র, ঠিক আছে? বিজ্ঞানী নিউল্যান্ড দেয় হইতেছে অষ্টক সূত্র। কেমন? বিজ্ঞানী নিউল্যান্ড দেয় হইতেছে অষ্টক সূত্র। ওকে, তারপরে আই বিজ্ঞানী ডোবেরাইনার দেয় হইতেছে ত্রয়ী সূত্র এবং নিউল্যান্ড দেয় অষ্টক সূত্র। তারপরে আসে কি? মেন্ডেলিফ। মেন্ডেলিফ কি করে? তোমার দিমিত্রি যে মেন্ডেলিফ, ওই বিজ্ঞানীটাই পর্যায় সারণীতে তখন পর্যন্ত 63টা যে মৌল আবিষ্কৃত হয়েছে এই 63টা মৌল নিয়ে পর্যায় সারণী করে। পর্যায় সারণীতে বিভিন্ন ব্লকে এই মৌলগুলোকে সাজান, ঠিক আছে? তারও কিছু হইতেছে সীমাবদ্ধতা ছিল। তারপরে সবচেয়ে শেষে আসে বিজ্ঞানী বোর, এবং বিজ্ঞানী বোর আধুনিক পর্যায় সারণীর জনক। তিনি পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলগুলোকে সাজান। অর্থাৎ পর্যায় সারণীর ভিত্তি হইতেছে ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? ক্লিয়ার? তোমরা ক্লিয়ার হইলে একটু দ্রুত জানো।
তোমরা যদি ক্লিয়ার হও তাহলে ভাইয়া একটু দ্রুত জানাও। হ্যাঁ ভাইয়া একটু জানাও যে হয়েছে কিনা, বুঝতেছো কিনা। ওকে, তারপরে আসো পর্যায় সারণীর ডি ব্লক মৌল সংখ্যা কয়টি। ভাই এটা যখন হইতেছে যে 3 নম্বর অধ্যায় পড়াবো তখন ডিটেলসে জানতে পারবো, আর এটা তো জানোই যে ডি ব্লক মৌলের সংখ্যা 41টি, পর্যায় সারণীতে এস ব্লক মৌলের সংখ্যা 14টি, পি ব্লক মৌলের সংখ্যা 36টি, ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা 41টা, এবং এ ব্লক মৌলের সংখ্যা 27টা। ওকে, আচ্ছা তারপরে আসো নিচের কোনটি আয়নীকরণ শক্তি বেশি। নিচের কোনটি আয়নীকরণ শক্তি বেশি, এই কোশ্চিনটা আমরা কিভাবে অ্যান্সার করব। আয়নীকরণ শক্তি মানে কি, কোন গ্যাসীয় পরমাণুকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে তাকে ধনাত্মক একটা পরমাণুতে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলে। ওকে, অর্থাৎ আমার যে মেন টার্গেট সেটা হচ্ছে ক্যাটায়ন সৃষ্টি করা। কি সৃষ্টি? ক্যাটায়ন। এখন আমারে বল, ক্যাটায়ন যে সৃষ্টি করবা তুমি, এই ক্যাটায়ন তো ধাতুর ক্ষেত্রে সহজ। ধাতুর ক্ষেত্রে সহজ, সহজ মানে কম শক্তি দিতে হবে। সহজ মানে কি, কম শক্তি দিতে হবে, অর্থাৎ ধাতু কম শক্তি দিলে তোমার ইলেকট্রনটা ছেড়ে দিবে। কারণ কি, ধাতুর যে সর্বশেষ শক্তি স্তর সেখানে আছে NS1 অথবা NS2, NS1 অথবা NS2। এখন এই ধাতুগুলো চাই যে ভাই তুমি আমার ইলেকট্রনটা নিয়ে যাও, আমার ইলেকট্রনটা নিয়ে গেলেই আমি তোমার সর্বশেষ যে ইলেকট্রন আছে আমারটা সেটা ছেড়ে দিতে পারবো, আমি স্থিতিশীল অবস্থায় আসতে পারবো। এটাই ধাতুর চাওয়া, অর্থাৎ ধাতুতে কম শক্তি দিলেই সে হইতেছে ছেড়ে দিবে। কিন্তু একটা অধাতু পরমাণুর ক্ষেত্রে চিন্তা করো, ধরো ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করো, ক্লোরিন কি অত সহজে দিবে না। কারণ কি, ক্লোরিনের সর্বশেষ যে কক্ষপথ সেখানে ইলেকট্রন আছে কয়টা 60টা। সে তো চাইবে যে আরেকটা ইলেকট্রন আমার দাও, আরেকটা ইলেকট্রন আমার লাগবে। সে কি কখনো এত সহজে ইলেকট্রন ছাড়বে? কখনো ছাড়বে না। অর্থাৎ তোমার যত পর্যায় সারণী যত বাম থেকে ডানে যাবে তোমার আয়নীকরণ শক্তির মান তত বাড়বে। এখন দেখো কার্বন, তারপর আসলো নাইট্রোজেন, তারপর অক্সিজেন, আর ফসফরাস আছে তোমার নিচের সারিতে। ওকে, মানে এটা এক পর্যায়, তার নিচের পর্যায়ে আছে ফসফরাস। এখন দেখো এখানে একটা জিনিস, সেটা হইতেছে যে আমি তোমারে বললাম যত তোমার ডানে যাবে তত জিনিসটা বাড়বে, কথা ঠিক আছে। কিন্তু এখানে দেখো তোমার এটা হইতেছে ব্যতিক্রম, নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম আসো একটু দেখার চেষ্টা করি। নাইট্রোজেনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা নাইট্রোজেন 7, তার মানে হইতেছে 1s2 2s2 2p, ঠিক আছে। নাইট্রোজেন 7, তোমার এটা হইতেছে 3। ওকে, 2 2 3, অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে হবে 2p3। অর্থাৎ এই যে p উপশক্তি স্তর আছে, p উপশক্তি স্তরে ইলেকট্রন আছে একটা করে, p উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে একটা করে। কিন্তু তুমি কার্বনের ক্ষেত্রে দেখো এবং অক্সিজেনের ক্ষেত্রে দেখো, এগুলো দেখবা যে p উপশক্তি স্তরে একটা করে কিন্তু ইলেকট্রন নাই হয়। মানে এই যে পি উপশক্তি স্তর এখানে 3টা ইলেকট্রন আছে না, কিন্তু দেখবা যে কার্বনের ক্ষেত্রে আসো একটু করে দেখাই, কার্বন 6 1s2 2s2 2p2। আসো তোমার হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে একটু করে দেখাই 1s2 2s2 2p4। এখানে দেখো সেই যে কক্ষপথ তার যে উপশক্তি স্তর সেখানে পি উপশক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা এবং এখানে আছে 4টা, কিন্তু তোমার নাইট্রোজেনের ক্ষেত্রে আছে ইলেকট্রন 3টা। এটা দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ইলেকট্রন, একটা ইলেকট্রন তখন বেশি স্থিতিশীল হয় যখন তার সর্বশেষ কক্ষপথে হোক সেই ইলেকট্রনটা, সেই অরবিটালটা পূর্ণ থাকবে অথবা অধপূর্ণ থাকবে। এখন পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 6টা, ইলেকট্রন থাকতে পারে কয়টা 6টা, এখন ইলেকট্রন আছে কয়টা 3টা, অর্থাৎ অধপূর্ণ আছে। অর্থাৎ যেহেতু অধপূর্ণ আছে সেহেতু এটা বেশি স্থিতিশীল, বেশি স্থিতিশীল, ঠিক আছে। আর যখন বেশি স্থিতিশীল থাকবে তখন সেখান থেকে টেনে নিতে আমার বেশি শক্তি দিতে হবে। ধরো আমি খুব শক্তি নিয়ে এখানে দাঁড়ায় আছি, আমার টানতে বেশি শক্তি লাগবে না, কিন্তু আমি ধরো এভাবে এভাবে দাঁড়ায় আছি, একটু টাচ দিলে আমি কিন্তু পড়ে যাচ্ছি। এই জিনিসটাই এক্স্যাক্টলি যে যখন তোমার শেষ অরবিটালে বা শেষ কক্ষপথে দেখতেছি যে উপশক্তি স্তরে ইলেকট্রন অধপূর্ণ থাকতেছে তখন আমার এখানে যে আয়নীকরণ শক্তির মান এটা বেশি হইতেছে। আর কেন ফসফরাস হবে না, কারণ এটা পরের সারিতে চলে গেছে, ওটার আয়নীকরণ শক্তির মান এমনিতেই কম। বুঝতেছো? ওকে, ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার হইছো? এখন আসো পর্যায় সারণী যেগুলো নিয়ে তোমাদের কথা বলতেছি। জি ভাইয়া ক্লিয়ার। ওকে 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 ওকে, ডিপ্লোমা সবার জন্য, ডিপ্লোমাদের জন্য ক্লাস আছে এই লেকচারে, এই লেকচারে কিন্তু ক্লাস আছে ভাইয়া, এই লেকচারে কিন্তু ক্লাস আছে। ওকে, আচ্ছা হইছে। নাইট্রোজেন অনেকেই অ্যান্সার দিছো, নাইট্রোজেন অনেকেই অ্যান্সার দিয়েছো, নাইট্রোজেন তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। এখন দেখো এখানে যে মৌলগুলো আছে সেটা হইতেছে তোমার 1 থেকে 100 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো নিয়ে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীর জনক কে ভাইয়া?
বলো তো আধুনিক পর্যায় সারণীর জনককে? তোমরা একটু কমেন্টে জানো। তোমরা আজকে কেন জানি খুবই কম কমেন্ট করতেছো, কারণ কি বলো তো ভাইয়া? তুমি খুবই কম কমেন্ট করতেছো আজকে, তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো যে কথা শোনা যাচ্ছে কিনা, কোশ্চিন বুঝতে পারতেছো কিনা। ওকে, আমি কমেন্ট চেক করতেছি ভাইয়া। আচ্ছা, তাহলে যেটা দেখতেছিলাম পিরিয়ডিক টেবিল, প্রশ্ন কি ছিল? আধুনিক পর্যায় সারণীর জনককে, আধুনিক পর্যায় সারণীর জনককে, এটা হইতেছে কোশ্চিন। এখন বলো যে আধুনিক পর্যায় সারণীর জনক আসলে কে? ওকে, আধুনিক পর্যায় সারণীর জনক হইতেছে কে? বিজ্ঞানী বোর। ঠিক আছে, কারণ কি তিনি এখন পর্যন্ত যে মৌলগুলো আবিষ্কার হয়েছে তিনি সেগুলোকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে স্থান দেন। এখন পর্যন্ত কোন কোন মৌলগুলো আছে ভাইয়া? 118টি মৌল আছে, বুঝতে পারছো? ওকে, তারপরে আসো, এটা হইতেছে তোমার পর্যায় সারণী। ওকে, তাহলে এই জিনিসগুলো স্বপ্নচারী এতক্ষণ পর্যন্ত পর তুমি, তোমার অনেক আশা আগে আসার দরকার ছিল। স্বপ্নচারী কমেন্টই পড়তেছি তো ভাইয়া। আচ্ছা, রাদিয়া খাতুন, দেখো মেন্ডেলিভ বললা ভাইয়া, এখানে দুইটা কোশ্চেন। একটা আছে পর্যায় সারণীর জনককে, যখন বলবে পর্যায় সারণীর জনককে তখন আসবে মেন্ডেলিভ। কি বললাম? যখন বলবে পর্যায় সারণীর জনককে তখন হবে মেন্ডেলিভ, যখন বলবে আধুনিক পর্যায় সারণীর জনককে তখন হবে বোর। কারণ কি? পর্যায় সারণীর জনক মেন্ডেলিভ, কারণ তখন 63টা মৌল ছিল, তখন সেগুলোকে তিনি কি করে? বিন্যস্ত করে। কিন্তু পরে তার কিছু সীমাবদ্ধতা ছিল, সেগুলোকে কাটিয়ে বিজ্ঞানী বোর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীতে মৌলগুলো সাজান। অর্থাৎ কি হবে? তোমাদের আধুনিক যে পর্যায় সারণীর জনক সেটা হবে বিজ্ঞানী বোর। আর্টসে ছিলাম ভাইয়া, ওইগুলো কিছুই জানি না, সমস্যা নাই, শূন্য চিটকুট। এটা দিছো মেন্ডেলিভ, ভাইয়া মেন্ডেলিভ হবে না, আমি জিজ্ঞেস করছি আধুনিক পর্যায় সারণীর জনককে, এটা হবে তোমার কি? বিজ্ঞানী বোর। হ্যাঁ, এই তো সম্পাদ দাস, রাইট। নাহিদ, ঠিক আছে। আচ্ছা, তুমি জানো না, সমস্যা নাই, এগুলো তোমার আস্তে আস্তে শিখবা, এখনো 7 মাস সময় আছে। তুমি যদি তানিয়া আহমেদ, তুমি যদি ভাইয়া এখন থেকে একটু সুন্দরভাবে ক্লাসগুলো করো, সুন্দরভাবে কোশ্চিন প্যাটার্নটা বুঝো, এখনো সম্ভব, বুঝতেছো? সমস্যা নেই। তুমি কমার্সে ছিলা কি আর্টসে ছিলা কি কোথায় ছিলা এটা ডিপেন্ড করে না, কিন্তু এখন থেকে সিরিয়াস হইতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে দেখো আমাদের যে মৌলগুলো এখানে দেওয়া আছে, কি কি মৌল দেওয়া আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, যে মৌলগুলো দেওয়া আছে, ঠিক আছে, 118টা যে মৌল দেওয়া আছে, সেগুলো নিয়ে আমাদের যে পর্যায় সারণী গঠিত, তার যে জনক সেটাকে বিজ্ঞানী বোর। বিজ্ঞানী কে? বোর। আধুনিক পর্যায় সারণীর যে জনক সেটা হইতেছে বিজ্ঞানী বোর। তারপরে আসো, নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? দেখো, নবায়নযোগ্য শক্তির উৎস মানে যেই শক্তিটা একবার ব্যবহার করার পরে আবার ব্যবহার করা যায়, আবার ব্যবহার করা যায়, সেটা হইতেছে তোমার নবায়নযোগ্য। সেটাই কি? নবায়নযোগ্য শক্তির উৎস। কেমন? সেটাই তোমাদের নবায়নযোগ্য শক্তির উৎস। তাহলে এটা কোনটি হবে? দেখো, কয়লা একবার যদি ব্যবহার করে ফেলো, ওটা কি আবার ব্যবহার করা যায়? না। তেল যায় না। অক্সিজেন, এটা গ্যাস, এটা যায় না। তাহলে কোনটি? জলবিদ্যুৎ, এটা ব্যবহার করা যায়। অর্থাৎ নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে জলবিদ্যুৎ। এখন তোমরা বলো তো অনবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? একটু দ্রুত জানো, কমেন্ট করো দ্রুত ভাইয়া, এবার কমেন্ট করো, অনবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? অনবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? কোনটি হবে ভাইয়া, বলো। অনবায়নযোগ্য শক্তির উৎস হবে কোনটি ভাইয়া? জিওথার্মাল, এটা নবায়নযোগ্য। সৌরশক্তি নবায়নযোগ্য। জলবিদ্যুৎ নবায়নযোগ্য। তাহলে কোনটি? গ্যাস। কারণ কি? গ্যাসটাকে তুমি যদি একবার ব্যবহার করে ফেলো, তাহলে সেটা কিন্তু আবার ব্যবহার করা যাবে না। কিন্তু তুমি যদি জিওথার্মাল, সৌরশক্তি, সূর্য থেকে যে শক্তি আসতেছে, জলবিদ্যুৎ, জলকে তুমি হচ্ছে কাজে লাগে বিদ্যুৎ তৈরি করলা, তাহলে এই ধরনের শক্তিগুলোকে কিন্তু কি করা যাবে? বারবার ব্যবহার করা যাবে। ওকে, গ্লোবাল লবণের সংকেত কোনটি? জানো? এটা জানো? জানো তো গ্লোবাল লবণের সংকেত কোনটি? একটু দ্রুত জানাও, গ্লোবাল লবণের সংকেত কোনটি? আমি তোমাকে যেটা বুঝাতে যাচ্ছি যে অ্যাডমিশন টেস্টে কোন ধরনের কোশ্চেন গুলো রিপিট হইতেছে। ভাই দেখ, তোরে এতক্ষণ ধরে আমি এই জিনিসটাই বুঝাইতেছি যে অ্যাডমিশন টেস্টে 24-25-এ আসছে নবায়নযোগ্য, তো 23-24-এ আসছে অনবায়নযোগ্য। তার আগে দেখ, তার আগে তোরে আমি বুঝাইতে চাইলাম যে আয়নীকরণ শক্তির হিসাব যদি দেখিস, এটা 18-19-এ আসছে। আবার এই কোশ্চেনটা আবার আসছিল, পর্যায় সারণী সম্পর্কে কোশ্চেন আসছে, অর্থাৎ পর্যায় সারণী খুবই ইম্পর্টেন্ট টপিক। তারপরে আমি তোরে বুঝাইতে চাইলাম এখানে আসছে হালকা গ্যাস, নিচে আসছে ভারী গ্যাস। তারপরে তোরে আমি বুঝাইতে চাইছি, এখানে বুঝাইতে চাইছি এটা শক্তিশালী, এটা দুর্বল। অর্থাৎ এবার যে কোশ্চেনটা আসছে, পরের বার তার বিপরীত টপিক থেকে কোশ্চেন আসতেছে, বা ওই টপিকটাই রিপিট হইতে পারে, সম্ভাবনা আছে।
বুঝতেছো? এই জিনিসটাই এতক্ষণ ধরে বুঝাচ্ছি, আর এই কোশ্চেন গুলো আসলেই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাকে জানতেই হবে। আসো এবার একটু দ্রুত যাই। গ্লোবাল লবণের সংকেত কি? এটা হবে সোডিয়াম সালফেট 10 অণু পানি। ম্যাগনেটাইটের সংকেত Fe3O4, ঠিক আছে? ওকে, এগুলো সংকেত, এগুলো হইতেছে যে তোমার বুঝানোর কিছু নাই যে এটা তুতির সংকেত, কপার সালফেট 5 অণু পানি হবে, এবার বুঝানোর কিছু নাই ভাই, এটা মুখস্থ জিনিস। এগুলো একটা ছক আছে, যখন এই অধ্যায়ের ক্লাস হবে তখন সেগুলো দিয়ে দেওয়া হবে, তখন সেগুলো তোমরা মুখস্থ করে নিবা, একবারই টানা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই যে কস্টিক সোডা, এটা সোডিয়াম হাইড্রক্সাইড। কস্টিক সোডার সংকেত কি? সোডিয়াম হাইড্রক্সাইড। তামার সাথে কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়? আচ্ছা, তামার সাথে কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয় ভাইয়া বলো তো? এটা কি হবে? জিঙ্ক হবে, টিন হবে, লোহা হবে, না সীসা হবে? অবশ্যই টিন হবে। তামার সাথে টিনের সংমিশ্রণে কি তৈরি হয়? ব্রোঞ্জ তৈরি হয়। এখন তোমরা 18 নম্বর কোশ্চেনটা বলো। 18 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। পরম শূন্য তাপমাত্রা কত? একটু দ্রুত জানো, একটু বলো যে পরম শূন্য তাপমাত্রা কত? ভাইয়া একটু একটু দ্রুত জানাও, পরম শূন্য তাপমাত্রা কত? এটা অ্যান্সার কি হবে? তোমরা একটু দ্রুত জানাও, দেরি করো না, দেরি করলে লেট হয়ে যাবে। হ্যাঁ, সম্পাদ দাস 13 নাম্বার, টিন হবে, রাইট। জি ভাইয়া, বুঝতে পারছি, ওকে। হ্যাঁ, 14 এ এম এস ইয়াসমিন, এম এস টি সাথী অ্যাঞ্জেল। ভাইয়া বি বলছো, ভাইয়া বি তো না ভাইয়া, এটা তো না। তোমার হবে 18, 18 রে, 18 ঠিক আছে। সম্পাদ দাস, ভাইয়া এটা তো হবে না। আমিনা বেগম, যাই বলতেছো -273 ডিগ্রি ফারেনহাইট, এটা হবে না ভাইয়া। কারণ দেখো, একটা স্কেল আছে, ধরো কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল। এখানে ধরো এই যে তোমার কেলভিন স্কেল আছে, এটা 273.16, এটা 32, এটা 0। এগুলো কি? পানির গলনাঙ্ক। অর্থাৎ একটা পদার্থ পানি যখন তোমার 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে, বা 32 ডিগ্রি ফারেনহাইট আসবে, বা 273.16 কেলভিনে আসবে, তখন সেটা আস্তে আস্তে বরফে পরিণত হবে। কিসে পরিণত হবে? তাপ হারাবে এবং বরফে পরিণত হবে। আবার যখন দেখা যাবে যে সেটা তাপমাত্রা বেড়ে যখন 373 হইতেছে, এখানে ধরো 100 হইলো, অর্থাৎ তাপমাত্রা যখন বাড়তে থাকলো, এই পর্যায়ে গিয়ে দেখা যাবে সেটা কি হইতেছে? স্ফুটনাঙ্কে পৌঁছাবে, এবং তখন সেটা ফুটতে থাকবে এবং বাষ্পে পরিণত হবে। তো এক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা দেখি যে 273 কি ডিগ্রি সেলসিয়াস হয়, তখন আমরা, বা 0 কেলভিন হয়। ওকে, ওকে না, এটা এটা হইতেছে 0 কেলভিন। ওকে, কে দ্বারা বোঝায়? কেলভিন। তো যখন এই জিনিসটা হয়, তখন এই 0 কেলভিন যে তাপমাত্রা, সেখানে পরম শূন্য তাপমাত্রা। অর্থাৎ এখানে অণুর গতিগুলো সবচেয়ে কম থাকে, এখানে অণুর গতিগুলো সবচেয়ে কম থাকে। ক হবে? হ্যাঁ, নুসরাত জাহান সাদিয়া 4 হবে না ভাইয়া, 4 হবে না ভাইয়া, 4 হবে না। 0 ডিগ্রি সেলসিয়াস হবে না ভাইয়া, হবে -273 ডিগ্রি সেলসিয়াস। যদি আমি বলতাম পানির যে তাপমাত্রায় পানি কি হবে? বরফে পরিণত হবে, সেই তাপমাত্রাটা কত? সেটা হইতেছে 0 ডিগ্রি সেলসিয়াস। কথা ঠিক আছে? আচ্ছা, লামিয়া আক্তার বলছো বি, ভাইয়া বি হবে না। হ্যাঁ, স্বপ্নচারী এতক্ষণ আসছো, টিন। হ্যাঁ ভাইয়া, টিন ঠিক আছে। কোনটি কোন তাপমাত্রায়? এটা বলছি, এটা বলে দিছি, -273 ডিগ্রি সেলসিয়াস। E=mc², এর জনক কে? আইনস্টাইন। E=mc² এর জনক কে ভাইয়া? আইনস্টাইন। ওকে, তারপর আসো এই কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা তোমার 14-15-তে আসছিল, তোমার নার্সিং অ্যাডমিশন টেস্ট 14-15 সালে এই কোশ্চেনটা আসছিল। এই কোশ্চেনটা কিন্তু আবার রিপিট হয়েছে কত বছর পর? 10 বছর পর। দেখো এই কোশ্চেনটা আবার আসছে, E=mc², 24-25-এ আসছে, যে এর জনক কে? আইনস্টাইন। ওকে, এখন বলো 22 নাম্বার কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। আয়রনের অভাবে কি রোগ হয়? আয়রনের অভাবে কি রোগ হয়? পড়ন্ত বিকেল, এখন তো সন্ধ্যা, এখন তো সন্ধ্যা ভাইয়া, আসো 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 আসো। তারপরে বলো, হইছে? এখন বলো আয়রনের অভাবে কি রোগ হয়? আচ্ছা, এখন এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ। কোন টপিকটা? কিসের অভাবে আমাদের কি রোগ হইতেছে, এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। ধরো এখানে বললো আয়রনের অভাবে কি রোগ হয়, একটু পরে তোমারে বলবে আয়োডিনের অভাবে কি রোগ হয়, একটু পরে তোমারে বলবে রাতকানা রোগ হয় কিসের অভাবে। ঠিক আছে? অর্থাৎ অভাব, তোমার নার্সিং পড়তে আসছো, স্বাস্থ্য রিলেটেড কথাবার্তা, অর্থাৎ এই জিনিসগুলো আসবে, এটাই স্বাভাবিক। তাহলে দেখো আয়রনের অভাবে হয় অ্যানিমিয়া। কারণ কি? এই জিনিসটা একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যাটা একটু মজার। বলো তো আরবিসি, আরবিসির মধ্যে কি নিউক্লিয়াস আছে? নিউক্লিয়াস নাই। আল্লাহ তাআলা আরবিসির মধ্যে কেন নিউক্লিয়াস দেন নাই? কারণ আরবিসি এটা একটা রক্তকণিকা, এটার মধ্যে যদি নিউক্লিয়াস থাকতো তাহলে এটা এরকম ভাঁজ হইতে পারতো না।
এটা এরকম ভাঁজ হইতে পারতো না। এর জন্য আল্লাহ তাআলা আরবিসির মধ্যে নিউক্লিয়াস দেন নাই। এখন কথা হইছে এইরকম দ্বি অবতল যে শেপ বিশিষ্ট হইলো আল্লাহ তাআলা যে বানাইলেন, এটার কার্যকারিতা কি? কারণ এই যে স্কুইজ হইলো না, এই স্কুইজ শেপে আরবিসি কে কি করতে হবে? তোমার অক্সিজেন নিতে হবে। কি নিতে হবে? অক্সিজেন নিতে হবে। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, এর জন্য আরবিসি কে লাল দেখায়, এর জন্য মানুষের রক্তের রং লাল। ঠিক আছে, তো এই আরবিসিতে যে হিমোগ্লোবিন থাকে, হিমের একটা অংশ হচ্ছে হিম, যেটা সেটা হচ্ছে ফেরাস, এবং গ্লোবিন সেটা প্রোটিন। তো এই যে গ্লোবিন বা এই যে ফেরাস, এই ফেরাসই হইতেছে আয়রন। ফেরাস মানে কি? আয়রন। আয়রন মানে কি? লোহা, একই জিনিস। তো এই যে ফেরাস, এটার অভাবে অ্যানিমিয়া হয়। কেন হবে? কারণ হইতেছে যখন তোমার এটার অভাব হবে তখন আয়রনের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ এখানে হিমোগ্লোবিনের সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ আর অ্যানিমিয়া কি? যখন আরবিসির পরিমাণ কমে যাবে তখনই সেটা অ্যানিমিয়া। অর্থাৎ তোমার শরীর ফ্যাকাশে হয়ে যাবে, তোমার শ্বাস নিতে সমস্যা হবে। কারণ কি শ্বাস নিতে সমস্যা হবে? কেন? কারণ তোমার দেহে আরবিসির পরিমাণ কমে গেছে। আরবিসি যে পরিমাণ অক্সিজেন তোমার শরীরে নিয়ে যাওয়ার কথা, ওই পরিমাণ নিয়ে যেতে পারতেছে না। ফ্যাকাশে হবে কেন? কারণ তোমার রক্তে যে হিমোগ্লোবিন থাকার পরিমাণ সেটা কমে গেছে। সেটাই অবস্থায় অ্যানিমিয়া। ওকে, বুঝতে পারছো ভাইয়া? বলো যে বুঝতে পারছি। বলো বলো বলো। হ্যাঁ, বলতেছে রাত কানা। আয়রনের অভাবে রাত কানা রোগ হয় বেটা? ভাইয়া রে, আয়রনের অভাবে রাত কানা হয় না ভাইয়া রে, এটা হয় অ্যানিমিয়া। আয়রনের অভাবে রাত কানা রোগ হয় না, এটা হয় অ্যানিমিয়া। আসো, হইছে? আচ্ছা আচ্ছা, এখন বলো যে ক্লাস কি বুঝতে পারতেছো? যদি ক্লাস বুঝতে পেরে থাকো লেখো, জানাও। আবার ক্লাসে যদি কোনো কিছু না বুঝতে পারো তাও জানো, ওপেনলি জানো যে ভাইয়া এই জিনিসটা বুঝতে পারতেছি, এই জিনিসটা বুঝি নাই। যদি বলো যে ভাই ক্লাস ভালো লাগতেছে না, তাহলে বাদ দিয়ে দিই, শেষ করে দিব। বললে শেষ করে দিব, যাও। হ্যাঁ, 22 অ্যানিমিয়া, রাইট। ঠিক আছে ভাইয়া, আমি চাইতেছি আমি চাইতেছি তোমার এই জিনিসগুলো বুঝানোর জন্য। এই জিনিসটা তোমার অনেক গুরুত্বপূর্ণ, এগুলো একটু বুঝে যাও, তোমার ইন ফিউচারে এগুলো অনেক হেল্প হবে। ঠিক আছে, ওকে। তারপরে আসো, তোমরা বুঝতে পারতেছো কিন্তু ভাই কমেন্ট করতেছো না। কমেন্ট করতে কি হইতেছে তোমাদের? হ্যাঁ, এই তো, সাবাস। ওকে, আসো আসো আসো। তারপরে তারপরে কোশ্চিন দেখো, আয়োডিনের অভাবে কি হয়? আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে হয় গলগণ্ড। ওকে, তারপর রাতকানা রোগ হয় কিসের অভাবে? ভিটামিন এর অভাবে। রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। যখন দেখলো যে রাতকানা রোগ হইতেছে ভিটামিন এর অভাবে, তখন জাপানিজ বিজ্ঞানীরা কি করলেন? ধানের মধ্যে ভিটামিন এর যে জিনটা সেটা ঢোকাই দিলেন। তখন যেন কি হয়? যেন যেই ধানটা থেকে যে চালটা উৎপন্ন হবে সেটা যখন তুমি খাবা, অটোমেটিক তোমার দেহে যেন ভিটামিন এ আসে, তোমার যেন রাতকানা জাতীয় কোনো সমস্যা না হয়। ওকে ওকে। হ্যাঁ, তুমি করতেছো, ঐশী সরকার, তুমি কমেন্ট করতেছো ভাইয়া, আমি বুঝতেছি, কিন্তু সবাই তো তোমার মতো না। দেখো, এই অনলাইন ক্লাসে কি হয় আমি তোমারে বলি, আমি কি তোমারে দেখতে পাচ্ছি? তুমি আমারে দেখতে পাচ্ছ, ঠিক আছে, কিন্তু আমি তো তোমারে দেখতে পাচ্ছি না। এখন আমি একটা মোবাইলের সামনে ভার্চুয়ালি পড়াচ্ছি, এখন আমার স্টুডেন্ট তারা কি আমার কথা বুঝতেছে না বুঝতেছে না, এটা তো আমাকে জানতে হবে। এটা জানবো কিভাবে? কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, এখন তুমি যদি ল্যান্ডস্কেপ মোডে এভাবে ফোনটা রাইখা তুমি হয়তো ক্লাস করতে থাকলে, আমি তো বুঝতেছি না যে আসলে তোমরা বুঝতেছো না বুঝতেছো না। আচ্ছা, থ্যাংক ইউ রাদিয়া, থ্যাংক ইউ স্বপ্নচারী, তোমার নামটা অনেক সুন্দর, বুঝছো? আপু বা ভাইয়া, তোমার নামটা অনেক সুন্দর, স্বপ্নচারী। রাবিয়া ইসলাম, সাথী অ্যাঞ্জেল, সাথী অ্যাঞ্জেল, হ্যাঁ সাথী অ্যাঞ্জেল, অ্যান্সার ঠিক আছে। ভিটামিন সি। স্কারভি কি? যখন তোমাদের সর্দি হয় না, এই সর্দি জিনিসটাই বোঝাচ্ছে, এটা হচ্ছে স্কারভি। তখন কি বলে ডক্টর? যে তোমরা টক জাতীয় ফল খাও, টক জাতীয় ফল খাও। কেন বলে যে টক জাতীয় ফল খাইতে? কারণ কি? কারণ তোমার কি লাগবে? তোমার ভিটামিন সি লাগবে। আর টক জাতীয় ফলে কি থাকে ভাইয়া? ভিটামিন সি। তোমার টক জাতীয় ফল ধরো লেবু, পেয়ারা, এগুলোতে কি থাকে? ভিটামিন সি। সেজন্য ডক্টর এই ফল খাইতে বলে। আচ্ছা, ব্রোঞ্জ কোন ধাতু সমন্বয়ে তৈরি? এটা আগে পড়ছি, এখন আবার বলে দিই। এখানে একটা টুইস্ট আছে, জিনিসটা লক্ষ্য করো। দেখো, এখানেও বললো তামা, এখানেও বললো তামা, এখানেও বললো তামা। যখন একটা স্টুডেন্ট দেখছে যে 3 জায়গায় তামা, স্টুডেন্টের মাইন্ড সেট আপ, ভাই 3টার মধ্যে একটা যে অপশন হবে এটা মাস্ট। ঠিক আছে, মাইন্ডে চলে গেছে, এটা এটা তো আগেই বাদ। মানে স্টুডেন্টের ধারণা এটা যে আগেই বাদ। কারণ কি? কারণ হইতেছে আমাকে তো বিভিন্ন কোচিং এ বলছে যেটাই বেশি বার থাকবে সেটাই অ্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভাই সব সময় বিষয়টা এমন না। দেখ,
যখন বলছে তামা সীসা, এটা হবে না। তামা নিকেল, এটাও হবে না। তামা দস্তা, এটাও হবে না। তাহলে কি হবে? কপার টিন। কেন হবে? কারণ কারণ হইতেছে যে এই যে কপার, কপার মানে তো তামা, সিইউ দ্বারা বোঝায় কপার, কপার মানেই বোঝায় তামা। ঠিক আছে, জীবন হয়ে যাবে তামা তামা, জীবন কিন্তু তামা তামা হয়ে যাবে যদি এইভাবে অ্যান্সার করিস। ঠিক আছে, মানে ওই তো এটা হইতেছে ভাগ্য পরীক্ষার মতো, যে তুললাম, তুলে শাপলা আসলে ক দাগাবো, যদি ব্রিজ আসে ক দাগাবো। বুঝছিস? আচ্ছা সাবধান, এগুলো যেন করতে না হয়। নিজের মেধা থেকে পরীক্ষা দিস। তোর যদি টস করে পরীক্ষা দিতে হয়, ভাগ্য কিন্তু খারাপ আছে। আর অ্যাডমিশন সিজন, তোর হইতেছে পাশের দেখা দাগায়া, হইতেছে হুট কইরা মাইরা দিয়া চান্স পাওয়া যায় না। আমরা অনেক গল্প শুনি না, যে বিড়ির আগুনে পড়ে চান্স পেলেন বুয়েটে, তো এখান থেকে চান্স পাইছে এখানে, এখান থেকে চান্স পাইছে এখানে। তো ভাই, তাদের ডেডিকেশন ছিল, ঠিক আছে, কিন্তু তোর তো ডেডিকেশন নাই। তাদের মতো হইতে হবে। তুই তার থেকে নিলি সাকসেস জিনিসটা, কিন্তু ডেডিকেশন তো দেখাইলি না, তাইলে হবে? হবে না। আর কিছু কিছু জিনিস থাকে যে হইতেছে যে তোর ইয়া ব্যতিক্রম, এবং ব্যতিক্রম জিনিস যে তুই যদি এক্সাম্পল দিস তাহলে হবে? ব্যতিক্রম জিনিস কখনো এক্সাম্পল হয় না। ব্যতিক্রম জিনিস কখনো এক্সাম্পল হয় না। এক্সাম্পল হয় সেই জিনিসটাই যেটা হইতেছে যে আসলেই পসিবল, সেটা ইন জেনারেল। ঠিক আছে, আচ্ছা তারপরে তাহলে কি দেখলাম? ব্রোঞ্জ। এই কোশ্চেনটা দেখলাম, যে তখন দেখছি এখানে তামা তামা তামা, তখন আমি ধৈরাই নিছি এই তিনটার মধ্যে একটা হবে, কিন্তু একটাও হবে না। কি হবে? কপার আর টিন। এই কপার মানে তো তামা। এই কোশ্চেন গুলো এই গত ইয়াতে আসছিল, যে অসমোসিস এর বাংলা কি বল। এখন ধর আরেকটা কোশ্চেন আসলো, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। স্টুডেন্ট খুব ভালো করে পড়ছে, ভাই কোন গ্রন্থির অভাবে বা কোন গ্রন্থির সমস্যার কারণে ডায়াবেটিস হয়? ভাই অগ্নাশয়। আসছে প্যানক্রিয়াস, ওমা ও ঘাবড়ায় গেছে, কি একটা অবস্থা, লিভার দিয়ে আসছে, চিন্তা করা যায়? ভাই এই যে সহজ সহজ জিনিসগুলো আছে, এগুলো মিস করিস না। এগুলো মিস করলে কপালে দুঃখ আছে। ঠিক আছে, এগুলো মিস করা যাবে না। তোর যে সহজ সহজ কিছু মানে বাংলার ইংরেজি আছে বা ইংরেজির যে অর্থ আছে, সেগুলো তোর জানতে হবে। কারণ অ্যাডমিশন টেস্ট তোর ব্রেনের খেলা। সবাই জানে যে কোশ্চেনটা করছে ওটা আমিও জানি, তুইও জানিস, কিন্তু কে আগে অ্যান্সার করতে পারতেছে, কে অ্যাকুরেটলি মাথা ঠান্ডা করে অ্যান্সার করতে পারতেছে, এটাই। ঠিক আছে, যখন যে দেখলি যে ভাই প্রথমটা দাগাইলাম, দাগায়া অমনি দেখতেছি যে অ্যান্সারটা ভুল হয়ে গেছে, ওমা আমার একটা কোশ্চেন ভুল হয়ে গেছে, মানে মাথায় আওলা গেছে। কোনো দরকার নাই ভাই, একটা ভুল হয়েছে, এখনো 99টা অপশন বাকি। একটা ভুল হয়েছে তো কি হয়েছে, এখনো 99টা অপশন বাকি, আমি এখনো চান্স পাবো। সাবধান। ঠিক আছে, এত ইয়ার কিছু নাই, জীবনটা তামা তামা। ওকে, আসো তারপরে আসো ভাইয়া। তারপরে যেটা দেখতেছি, যে ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে তৈরি? তামা এবং টিন নাই, অর্থাৎ এটা হবে না, এটা হবে কপার এবং টিন। আচ্ছা, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এখন বলো তো নিচে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? আচ্ছা, এখানে মনে রাখবা, কি মনে রাখবা? বেনি আর কলা। কি মনে রাখবা ভাইয়া? বেনি আ শো হো কলা। বলো আমার সাথে সাথে বলো, বেনি আসহ কলা। বলো বেনি আসহ কলা। আরে ভাই বল না, দেখতেছিস আমি শুনতেছি, মনে কর যে আমি শুনতেছি। বল বেনি আসহ কলা, বল বেনি আসহ কলা। আচ্ছা, বেনি আসহ কলা মানে বেনিতে বেগুনি, বেনিতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লতে লাল। ঠিক আছে, এখন এগুলো তরঙ্গ দৈর্ঘ্য আমাকে জানতে হবে। তোর তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা শুরু হয় 380 থেকে 780 পর্যন্ত। ঠিক আছে, যখন একটা বস্তু থেকে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের কোন আলো এসে আমাদের চোখে পড়ে, তখনই আমরা এই জিনিসটাকে দেখতে পাই। এবং যেই রেঞ্জের আলো এসে আমাদের চোখে পড়ে, আমরা ওই রেঞ্জটি দেখতে পাই, ওই রঙে আমাদের চোখে ভেসে উঠে। ঠিক আছে, এখন এটা কেমন? এটার কয়েকটা রেঞ্জ আছে, 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 780। এখন বলি ভাই কি বললেন, কিছুই তো বুঝলাম না, আই লিখে দেই। এটা হইতেছে 380 থেকে 424, তারপরে আছে 424 থেকে 450, তারপরে আছে 450 থেকে 500, তারপরে আছে 500 থেকে 575, তারপরে আছে 575 থেকে 590, তারপরে আছে 590 থেকে 647, তারপরে আছে 647 থেকে 780। অর্থাৎ যেই রেঞ্জ যদি আমার চোখে
575 থেকে 590 এই তরঙ্গের দৈর্ঘ্যের আলো এসে পড়ে, তখন আমরা দেখবো সেটা হলুদ। তখন আমরা সেটা কি দেখবো? হলুদ রঙের, অর্থাৎ এই রঙের। এই রংটা লিখতেছি না হলুদ রং দিয়ে, তার মানে এখান থেকে তোর চোখে এই ভার্চুয়ালি 575 থেকে 590 এই তরঙ্গ দৈর্ঘ্যটা কি তুই দেখতে পাচ্ছিস, বা এই তরঙ্গ দৈর্ঘ্য তোর কাছে পৌঁছাইতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন কোন জিনিসটা ভাই সাদা হবে? অর্থাৎ সবগুলোর মিশ্রণ হইতেছে আমাদের সাদা, ঠিক আছে? যখন সবগুলো রং একসাথে দেখবো, যেমন সূর্যের ক্ষেত্রে দেখবি সূর্যে সবগুলো একসাথে থাকে, ঠিক আছে? অর্থাৎ এই জন্য আমরা সেটাকে কি দেখি? সাদা রঙের দেখি। কেমন? আমরা কি দেখি ভাইয়া? সাদা রঙের দেখি। ওই সূর্যের আলোটাই তুই কি কর, ইয়ার মধ্যে ঢুকা, প্রিজমের মধ্যে ঢুকা, দেখবি যে বিভিন্ন রঙে তোমার সবুজ, হলুদ, তারপরে বিভিন্ন রঙে এটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে? ওকে ভাইয়া, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে বল, দ্রুত দ্রুত। অ্যান্সার আমি কিন্তু কইরাই দিছি, তুই শুধু বলবি ভাই এটা হবে, দ্রুত বল। আমার টিনের মতো। কপাল আমার টিনের মতো, কপাল টিনের মতো, এর দায় কার? এর দায় কি হইতেছে? যে আল্লাহ তাআলার। শোন, ভাগ্য, কপাল মানে কি বলতেছি? ভাগ্য। ভাগ্য অপরিবর্তনশীল, কিন্তু শুধুমাত্র একটা জিনিস ভাগ্য পরিবর্তন করতে পারে, সেটা কি? দোয়া। সেটা কি? দোয়া। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবি। যে যেই ধর্মে আছিস, যে যেই ধর্মে আছিস, সে সেই সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি দোয়া করবি যে আমার ভাগ্যটাকে ভালো করো, আমার ভাগ্যটাকে উন্নত করো। এখন তুই আল্লাহর কাছে দোয়া করতেছিস যে আল্লাহ আমাকে চান্স পেয়ে দাও, আমাকে চান্স পেয়ে দাও, আমাকে চান্স পেয়ে দাও, কিন্তু দিনে 18 ঘন্টা রিলস দেখিস। এখন তুই বল যে তোর কি চান্স হবে? এখন তুই একটা কথা বল, যে ছেলেটা দিনে 8 ঘন্টা পড়াশোনা করে তারপরে হইতেছে যে এই দোয়া করতেছে, আর তুই দিনে 1 ঘন্টা পড়াশোনা করিসনি তারপরে এই দোয়া করতেছিস, আল্লাহ কারে চান্স দিবে? আল্লাহ কি তোর একার? ও তো তোরও আল্লাহ, যেই পড়াশোনা করতেছে এবং দোয়া করতেছে তারও আল্লাহ। তা আল্লাহ কাকে চান্স দিবে তুই বল? আল্লাহকে এখানে কোনো ইয়া করছে? আল্লাহ তো কিছু করে নাই। আল্লাহ তোমার যে বেশি পরিশ্রম করছে তাকে দিছে, ঠিক আছে? এখন বলো যে ভাই কেউ আছে না ভাইয়া কম পড়ে অনেক ভালো রেজাল্ট করে, কে বলছে তোরে ভাই? ও কত পড়ে তুই জানিস? ওর বাড়িতে তুই থাকিস? যারা হইতেছে যে এই ভাবটা নেয় যে আমি তো কিছুই পড়ি না, কিন্তু আমার দেখবি যারা টপার, ভাই আমার আমার পরীক্ষা খারাপ, খুবই মানে কিছুই পারি না, আমি কোশ্চেন সম্পর্কে কিছুই জানি না, পড়াই হয়নি, এবার ফ্যাকাল্টিতে যে কিছু করি দেখবি যে ভালো রেজাল্ট করতেছে। ওই ঢং, এটা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মানুষের একটা ঢং। যেন কি সে তাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে চায় যে আমি আলাদা কিছু, আমার অল্প পড়লে হয়ে যায়, আমার ব্রেনটা ভালো, কিন্তু ওই শালাও কিন্তু রুমের মধ্যে যে কুত্তার মতো পড়ে। বুঝতেছিস কথা? তাহলে কি করতে হবে? পরিশ্রম করতে হবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, দেন তোর ভাগ্য চেঞ্জ হবে। শুধু দোয়া কইরা হবে না, পরিশ্রম করতে হবে সাথে, হ্যাঁ? এটা ওকে। তাহলে কি পড়ে দেখলাম? বেগুনি, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য যেটা কম সেটা হইতেছে আমাদের বেগুনি। ওকে, নিচে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এটা হইতেছে লাল। আচ্ছা, লাল যেহেতু নাই, লালের আগে কোনটা ছিল? কমলা, এজন্য এটা হবে কমলা। এখানে দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর মাঝে, এই কালার দিয়ে দেখায়, এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর মাঝে দেখো এই লালের পরিবর্তে এই অপশনটা আছে, অর্থাৎ সর্বশেষ যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার, এর জন্য সেটা হয়েছে কমলা। গ্রিন হাউস প্রভাবের জন্য কোন গ্যাস দায়ী? কার্বন ডাই অক্সাইড। কোন গ্যাস দায়ী? কার্বন ডাই অক্সাইড। গ্রিন, হ্যাঁ, প্রান্ত সরকার, আসলে যখন ওরকমের পরিশ্রমী হতে হবে। এই সিজনটা ভাই আর কয়েকটা মাস, এই কয়েকটা মাস একটু কষ্ট কর, জীবনটা দেখবি একটা আলাদা জায়গায় চলে গেছে। আর এই কয়েকটা মাস একটু রিল্যাক্সে থাকবি, নিজের হইতেছে কমফোর্ট জোনে থাকবি, তখনই দেখবি জীবনে মারা খাই গেছিস, এমন মারা খাইছিস ওখান থেকে বের হওয়া কঠিন হয়ে গেছে, ঠিক আছে? তো এই কয়েকটা মাস যদি তোর হইতেছে পরিশ্রম করে জীবনে ভালো কিছু করা যায়, তাহলে খারাপ কি ভাইয়া? এই কয়েকটা মাস পরিশ্রম করে যদি জীবনে ভালো কিছু করতে পারিস, তাহলে আমার সমস্যা কোথায়? আচ্ছা, তারপরে আসো যে অগ্নি নির্বাপক কোন গ্যাসে ব্যবহৃত হয়? অগ্নি নির্বাপকে কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কি করে? আগুনের উপর একটা স্তর তৈরি করে যেন অক্সিজেন সংস্পর্শে আসতে না পারে, এবং কার্বন ডাইঅক্সাইডের ভর কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে? তো এটা কি হয়? একটা স্তর তৈরি করে যেন অক্সিজেন সংস্পর্শে না আসতে পারে, আগুনটা যেন নিভে যায়। আর অক্সিজেন এমন একটা গ্যাস যেটা হইতেছে অন্যকে জ্বালাতে সহযোগিতা করে। অক্সিজেন কিন্তু দাহ্য না, মানে দাহ্য পদার্থ না, কিন্তু অন্যকে জ্বালাতে সহযোগিতা করে। নিচের কোন গ্যাসটি অ্যাসিড ধর্মী? কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। H2CO3 বললাম না, H2CO3 তৈরি করে, মানে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড বা কার্বনিক অ্যাসিড তৈরি করে, এজন্য তোর কি কার্বন ডাইঅক্সাইড অ্যাসিড ধর্মী। এই টপিকটা তোকে আমি বুঝাইলাম, দেখ কার্বন ডাইঅক্সাইড থেকে কোশ্চেন আসছে, আবার কার্বন ডাইঅক্সাইড থেকে কোশ্চেন আসছে, এবং গতবার এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে কোশ্চেন আসলো, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের যে টপিক এটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা এখান থেকে বুঝ, কোশ্চেনগুলো বুঝবি প্লাস বুঝবি যে আসলে এই জিনিসটা কি হইতেছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইড, এটা হবে অ্যান্সার।
রিকেটস রোগ হয় কোন অভাবে? ভিটামিন ডি। রিকেটস রোগ কি? তোর হইতেছে হাড় বেঁকে যাওয়া। রিকেটস রোগ কি? হাড় বেঁকে যাওয়া। রিকেটস রোগ কি? হাড় বেঁকে যাওয়া। ঠিক আছে, ওকে। এখন বল তো ভাই, তুই মানে বল ডায়াবেটিস হয় কিসের অভাবে? এবার বল। অলরেডি আজকের ক্লাসে বলছি, আজকের ক্লাসে কিন্তু আমি বলছি ডায়াবেটিস হয় কিসের অভাবে। এখন যদি না বলিস তাহলে তোদেরকে ধরে পিটাবো। বল 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 বল, তাড়াতাড়ি বল, কোনটা হবে? গ্লুকাগন, গ্লুকোজ, থাইরক্সিন নাকি ইনসুলিন? কোনটা হবে বলতো? একটু দ্রুত বল। ডায়াবেটিস রোগটা হয় তোর ইনসুলিনের অভাবে। কেন? আমি বলি, ইনসুলিন কি করে তোর শরীরে? ইনসুলিন যেটা আছে না, এটা তোর শরীরে যে গ্লুকোজ আছে, গ্লুকোজের পরিমাণটাকে কমায় রাখে। ইনসুলিন কি করলো? গ্লুকোজের পরিমাণটাকে কমাইলো। আর তোর গ্লুকাগন করে কি করে? গ্লুকাগন ইনসুলিনের পরিমাণটাকে বাড়ায়। তোর যে গ্লুকোজের পরিমাণ, ধর গ্লুকাগন লিখি একটু, গ্লুকাগন, এই যে গ্লুকাগন আছে সেটা তোর শরীরে যে গ্লুকোজ আছে সেটার পরিমাণ বাড়ায়। ধর তুই গেছিস মরুভূমিতে, বা তুই খুব গরিব, জীবনে খুব গরিব, খাইতে পাস না, তখন কি হবে ভাই? তোর গ্লুকাগন আছে না, এটা কি করবে? গ্লুকোজের পরিমাণ বাড়াবে, গ্লুকোজের পরিমাণ বাড়াবে, কারণ তোর শরীরে গ্লুকোজ শেষ। খাইছিস, মরুভূমিতে চলে গেছিস, গ্লুকোজ শেষ। এখন কি করবে? এই গ্লুকাগন তোর কি করবে? গ্লুকোজের পরিমাণ বাড়াইতেছে, তোর রক্তে গ্লুকোজ নিয়ে আসতেছে, তোকে শক্তি দিতেছে। কিন্তু ভাই আজকে বুফে খাইতে গেছিস, খাইছিস গলা পর্যন্ত আ করলে দেখা যাবে, তখন কি হবে? এই যে ইনসুলিন, শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে না, তখন কি করবে? ইনসুলিন গ্লুকোজের পরিমাণটা কমাবে। এখন দুইটা দুইটা জিনিস হইতে পারে। এক, গ্লুকোজ যদি তোর, ইনসুলিন যদি রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলেও ডায়াবেটিস হবে। আবার আরেকটা জিনিস, যদি তোর এই যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস আছে সেখান থেকে কম পরিমাণ, এই তো যে ইয়াটা আছে ইনসুলিন আছে, সেটা যদি কম পরিমাণ রিলিজ হয় তাহলেও ডায়াবেটিস হবে। কারণ কি? কম পরিমাণ যখন ইনসুলিন রিলিজ হবে তখন যে পরিমাণ আমার দরকার ছিল সে পরিমাণ আসতেছে না, যে পরিমাণ গ্লুকোজ আমার শরীরে আছে তাকে হইতেছে কি করতে পারতেছে না, তাকে কন্ট্রোল করতে পারতেছে না। তখন কি হবে? মূত্রের মাধ্যমে কি যাবে? তোর এই তো গ্লুকোজ সেটা যাবে। যখন মূত্রের মাধ্যমে গ্লুকোজ যাইতেছে এই অবস্থায় ডায়াবেটিস। ঠিক আছে, অর্থাৎ কিসের অভাবে ডায়াবেটিস হয়? হ্যাঁ বল, বুঝতেছিস কিসের অভাবে? কোন হরমোনের ঘাটতির অভাবে? বল 36 নম্বর, বল বল তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি ভাইয়া, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আনিকা খাতুন, আনিকা খাতুন, ঠিক আছে ভাইয়া, তুমি বলছো ইনসুলিন। ঠিক আছে, 36-এর বি। হ্যাঁ 36-এর বি কোন হরমোন? ইনসুলিন, রাইট হয়েছে। 36 কি বলছে? 34, 34 নং। ও রিকেটস রোগ। আচ্ছা ভাইয়া শোন, আমাদের শরীরে এক একটা ভিটামিনের এক এক রকম কাজ। ধর স্কারভি হয় কিসের অভাবে? ভিটামিন সি এর অভাবে না? তো স্কারভি তখনই হবে যখন আমাদের শরীরে ভিটামিন কি সি এর অভাব দেখা দিবে, অর্থাৎ ভিটামিন সিটা স্কারভির বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে, যখন ভিটামিন সি চলে আসতেছে দেহে তখন ওই রোগটা আর হইতেছে না। তো একই জিনিস ভিটামিন ডি এর ক্ষেত্রে লক্ষ্য কর। ভিটামিন ডি আমাদের হাড়ের মজবুত করতে, হাড় মজবুত করতে সহযোগিতা করে। ঠিক আছে, এখন হাড়ের গঠন সুনিশ্চিত করতে একটা সহযোগিতা করে। এখন যখন আমার শরীরে এই ভিটামিন ডি এর অভাব হবে তখন হাড়টা সোজা না থেকে হাড়টা বেঁকে যাবে, হাড়টা এভাবে এমন এমন গঠন হবে, মানে বেঁকে যাবে এক কথায়। এই যে অবস্থা, এই অবস্থায় হইতেছে রিকেটস। ঠিক আছে, সার্চ দাও গুগলে যে রিকেটস রোগ, দেখবা এভাবে, মানে কিছু কিছু মানুষ আছে দেখবা তার যাদের হাড় বাঁকা তাদেরকে বলা হয় রিকেটস রোগ হয়েছে। ঠিক আছে, এটা ভিটামিন ডি এর অভাবে। কেমন বুঝতে পারছো ভাইয়া? ওকে 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 ওকে। ডায়াবেটিস, বহুমূত্র, হ্যাঁ সাবাস 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 সাবাস। প্রান্ত সরকার, ভাইয়া এগুলো কি বিএসসি নাকি ডিপ্লোমা? ভাইয়া বিএসসি এরও ক্লাস হইতেছে, ডিপ্লোমারও ক্লাস হইতেছে। এই কোশ্চেন বিএসসি তেও আসছে, ডিপ্লোমাতেও আসছে। ঠিক আছে, সো এভাবে ওয়ারিড হওয়ার কিছু নাই যে আসলে কোনটা ক্লাস করতেছি। নিচে কোনটি দুর্বল আছে, এই কোশ্চেনটা না পারলে তোদের খবর আছে। এই কোশ্চেনটা আমি আজকের ক্লাসে করাইছি। বল এমডি হাসান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটু দ্রুত বল নিচে কোনটি দুর্বল আছে। এটা কিন্তু আজকের ক্লাসে পড়াইছি ভাই। 36-এর বি, 36 কি ছিল? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, 34-এর বি। নিচের কোনটি দুর্বল অ্যাসিড? CH3 সিরা বলেছি। এটা সময় নষ্ট না করে ভিনেগারের অ্যাসিডের, ভিনেগার নিচে কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? এটা হইতেছে অ্যাসিডিক অ্যাসিড। এটা কি উপস্থিত থাকে ভাইয়া? অ্যাসিডিক অ্যাসিড। ভিনেগারের রাসায়নিক নাম কি? অ্যাসিডিক অ্যাসিড। ভিনেগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। ওকে, আচ্ছা এখন তারপরে যেটা আমরা পড়বো হয়েছে এতটুকু ক্লিয়ার?
এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হইলে জানো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ দেখো তোমার একটু কথা বলি যে কোনবার আসছে যে ভিনেগারের রাসায়নিক নাম কি, আসে অ্যাসিটিক অ্যাসিড। এখন কোনবার আসছে ভিনেগারে পানির পরিমাণ কত, কোনবার আসছে ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ কত, কোনবার আসছে ভিনেগারের পিএইচ কত, কখন আসছে কৃত্রিম খাদ্য সংরক্ষণ কোনটা, কোনবার আসছে যে এটা কিভাবে খাদ্য সংরক্ষণ করে। ঠিক আছে, এই যে কোশ্চিনগুলো টপিক কি ভিনেগার। কোনবার আসছে কার্বন ডাইঅক্সাইড কি, তারপরে কার্বন ডাইঅক্সাইডের ভর কত, তারপরে তোর গ্রিন হাউস গ্যাস কোনটি, তারপরে তোর হইতেছে আগুন নিভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়, এগুলো। তো এই যে জিনিস সবগুলো অ্যান্সার কি কার্বন ডাইঅক্সাইড। এই হইতেছে টপিক সিলেকশন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এই টপিকটা গুরুত্বপূর্ণ, তো ভিনেগার এই টপিকটা গুরুত্বপূর্ণ। এটাই আমাদের কাজ, কোশ্চেন ব্যাংক পড়বো, টপিক এভাবে সিলেকশন করতে হয়। তাহলে বুঝছিস টপিক কিভাবে সিলেকশন করতে হয়? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, আমিনা বেগম, ঠিক আছে ভাইয়া, ভাইয়া হয়েছে ভাইয়া, কিন্তু আমি যেটা বলতেছি এটাকে বুঝতেছিস? ওকে, তারপরে আয়। আচ্ছা, ক্লাস ক্লাস কিন্তু মোটামুটি অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ, এখন 1 ঘন্টা 20 মিনিট। এখন তোমরা কি চাও ক্লাসটা আরেকটু বাড়াই? তোমরা যদি চাও ক্লাসটা আরেকটু বাড়াই তাহলে হইতেছে বাড়াইবো, নাহলে কিন্তু ক্লাসটা শেষ করে দিব দ্রুত। আসো পরের টপিকে যাই, তারপরে তোমাদের কমেন্ট নিয়ে, কমেন্টের উপর নির্ভর করবে যে ক্লাসটা নিব না নিব না। এখন দেখো যে ডিপ্লোমা ডিপ্লোমা করে যারা চিল্লাইতেছিলা, এখন আসো কাজের কথায় আসো। এই ডিপ্লোমা কোশ্চেন অ্যানালাইসিস এটা একটু লক্ষ্য করো যে দেখো রসায়ন যে সাবজেক্ট আছে পদার্থের অবস্থা, এখান থেকে 24-25-এ কোশ্চেন আসছে 3টা, পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন এখান থেকে আসছে 8টা। এই দেখ প্রত্যেকটা বছরে কোশ্চেন আসতেছে এখান থেকে। পদার্থের অবস্থা কতগুলো করে কোশ্চেন আসতেছে দেখ। তাহলে এই যে টপিক এই দুইটা যদি বাদ দিস, তুই এটা বাদ দে, মনে কর এটাতে কোশ্চেন কম আসতেছে, মনে কর এটা থেকে আসে না, এটা কম পড় বেশি পড়, কিন্তু এই প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ, এখানে যেগুলো আছে প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ। কিন্তু কথা হইতেছে যে কোশ্চেন গুলো বেশি আসতেছে যেই টপিক থেকে, ওই টপিক যদি মিস দিস তাহলে কিন্তু হবে না ভাই, ওই টপিক পড়তে হবে। যেগুলো কম আসতেছে সেগুলো পরে পড়, আগে যেগুলো বেশি আসতেছে সেগুলো আগে শেষ কর। অর্থাৎ এই টপিকগুলো আমাদের গুরুত্বপূর্ণ। অ্যাসিড ক্ষারক সমতা, পিএইচ, এই রিলেটেড ম্যাথ এগুলো খুবই আমাদের গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এখন এটা গেল মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এগুলো আছে আমাদের জীবনের রসায়ন, রাসায়নিক বিক্রিয়া, শক্তি, পর্যায় সারণী, বন্ধন, এগুলো। ওকে, মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহার করা হয়? চলে আসো মাটির পিএইচে, এবার বলো কোনটা ব্যবহার করা হয়। 39, হ্যাঁ ভাইয়া, আমিনা বেগম, ইয়াসমিন, এগুলো তোমরা আসো। এবার চলে আসো যে মাটির পিএইচে যাওয়ার বেশি সময় নিব না, যাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তোমরা একটু দ্রুত রেসপন্স করো, একটু রেসপন্স করো। যদি না পারো তাহলে বলো যে পারি না, ভাই ভুল অ্যান্সার দাও, সমস্যা নাই, কিন্তু অ্যান্সার তো দিবা, বলবা তো যে ভাই এটা, তাহলে কিভাবে বুঝবো যে ক্লাস দেখতেছো না কি করতেছো। ওকে, আসো বলো মাটির পিএইচ বৃদ্ধিতে সহযোগিতা করে কোনটি, বলো। এখানে যে বিষয়টা হইতেছে সেটা হলো মাটির পিএইচ না, একের দিছো সি, সাবাস তহিদুল ভুইয়া, তাওহিদুল ভুইয়া, সাবাস ভাই সাবাস। সম্পাদ দাস, না রে ভাইয়া, একের সি না, ফোনে চার্জ নাই ভাইয়া। রাবিতুন জান্নাত রিয়া, আপু তোমার ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নেই, তুমি হইতেছে সামনে পরে যখন চার্জ দিয়ে ফোনে চার্জ হবে তখন ক্লাসটা করতে পারবা। ক্লাস বাড়ান ভাইয়া। হ্যাঁ স্বপ্নচারী, তোমার নাম যেমন সুন্দর চিন্তা ভাবনাগুলো অনেক সুন্দর ভাইয়া, কিন্তু আর যে মানুষগুলো আছে তারা কই, ক্লাসের বাকি মানুষগুলো কই ভাইয়া? মারিয়া সুলতানা মিতু, ঐশী সরকার, ফোনে চার্জ নাই, ফোন এখন ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নাই ভাই। আবিদা জান্নাত তুবা, ওয়ানেসি, হ্যাঁ। এখন আসলে দেখি পিএইচ নিয়ে একটু কথা বলি। পিএইচ জিনিসটা কি? তোর পিএইচ জিনিসটা হইতেছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমই হইতেছে পিএইচ। হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমই হইতেছে আমাদের পিএইচ। এটা 1 থেকে 14 পর্যন্ত হতে পারে, এবং 7 যেটা আছে সেটা হইতেছে নিউট্রাল। এবং যদি 7 এর কম হয় তাহলে সেটা অ্যাসিড, কি অ্যাসিড। অর্থাৎ 1 2 3 4 5 6 এভাবে যদি 7 পর্যন্ত হয়,
7 এর আগ পর্যন্ত হয় ধর 6.9, অর্থাৎ এটা অ্যাসিডিক। এবং যদি এমন হয় যে 7.1 এখান থেকে তোর 14 পর্যন্ত, এটা হইতেছে বেজ মানে ক্ষার। ঠিক আছে, এই জিনিসটা অ্যাসিড, এই জিনিসটা ক্ষার। এখন এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটার পিএইচ হইতেছে 12 পয়েন্ট সামথিং। এখন এই যে জিনিসটা, এটা হইতেছে ক্ষারীয়। এটা কি ক্ষারীয়? তাহলে মাটির পিএইচ বৃদ্ধি করতে মানে আমার পিএইচটা বাড়াইতে হবে, মানে ক্ষারীয় জিনিস অ্যাড করতে হবে, তাহলেই না বাড়বে। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড ক্ষারীয়, সেজন্য আমরা এটা যোগ করব। সাবান তৈরিতে প্রধান কাঁচামাল কোনটি? এটা হবে চর্বি। কারণ কি? চর্বি এটা একটা ট্রাইগ্লিসারাইড। চর্বি কি? ট্রাইগ্লিসারাইড। আমাদের চর্বি হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ওকে, এখন এই ট্রাইগ্লিসারাইড যেটা আছে, মনে কর আমি এই পাত্রে নিলাম সাপোজ চর্বি, দিয়ে তাপ দিলাম। কি করলাম? যে তাপ দিলাম। ওকে, এই যে চর্বি নিয়ে তাপ দিলাম, তো যখন চর্বিতে তাপ দিব তখন কি হবে? এটা কি সাবান এবং তৈরি করে ফেলবে, কারণ এটা ট্রাইগ্লিসারাইডকে যখন তাপ দেওয়া হয় তখন এই সাবানে পরিণত হয়। ওকে, তারপরে নিচের কোন যৌগমূলকটি যোজনী 3? এটা বলো, দ্রুত বলো, জানাও। সহজ কোশ্চেন, কিন্তু একটু ট্রিকি, একটু জানাও যে অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। দুইয়ের এ, দুই কি ছিল ভাই? হ্যাঁ চর্বি, হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ রাবিয়া ইসলাম, ঠিক আছে ভাইয়া। মারজানা আরাফাত ইয়াসমিন, ঠিক আছে। হাবিদা জান্নাত তুবা, অ্যান্সার ঠিক। ঐশী সরকার, ঠিক আছে। আমিনা বেগম, অ্যান্সার ঠিক আছে ভাইয়া। আসো আসো, দ্রুত শেষ করতে হবে। নিচের কোন যৌগমূলকের যোজনী কোনটা? সালফাইড, এটা হইতেছে S-, ঠিক আছে। ফসফেট PO4 3-। আচ্ছা, কার্বনেট CO3 2-। নাইট্রেট NO3-। তাহলে দেখো কোন যৌগমূলকের যোজনী 3? এখন সব লিখে দিছি, এখন তুমি বলো কোনটা 3। বলো বলো বলো, কোনটা যোজনী 3 বলো। সব লিখে দিছি ভাই। লিখে দেওয়ার পর তোরা বলিস ভাই 3-এর ঘ। কেন ভাই? নাইট্রেট NO3-। NO3 নিচেরটা তো যোজনী না ভাই, যোজনী হইতেছে উপরেরটা। যোজনী কয়টা? উপরেরটা, উপরে যেটা থাকতেছে ওইটা হইতেছে যোজনী। সালফেট যে S-, এটা ইয়ের যোজনী, ঠিক আছে, মানে সালফাইডের যোজনী। PO4 3-, এটা হইতেছে ফসফেটের যোজনী। কত? 3-, অর্থাৎ যোজনী 3। যোজনী কত? 3। কার্বনেট CO3 2-, অর্থাৎ যোজনী 2। এই যে নাইট্রেট NO3-, মানে যোজনী 1। যোজনী কত? 1। এই জিনিসটা। ওকে, 3-এর বি ফসফেট, এই তো রাইট। পার্থ হালদার, কই ছিলি ভাই তুই এতক্ষণ? পার্থ হালদার, সাবাস সাবাস, সুন্দর হইতেছে পার্থ। আসো আসো। আবিদা জানা তুবা, মার জানা, স্বপ্নচারী ভাইয়া, আপনি কি আরো ক্লাস নেবেন? এটা ডিপেন্ড করতেছে ভাইয়া, এটা এখনো ডিপেন্ড করতেছে ক্লাস নিব কিনা, কারণ এখন অনেক কি চলতেছে, ব্যস্ততা চলতেছে, দেখি ক্লাস নেওয়া যায় কি। সরি ভাইয়া, আমার একটু দেরি হয়ে গেছে ভাই, ক্লাস কিন্তু শেষের পথে। ওকে ওকে ভাইয়া, চালায় যাও, একটু দ্রুত অ্যান্সার করো। তারপরে কোশ্চেন আসো। তারপরে কোশ্চেন কি আছে? অ্যাসিটিক অ্যাসিডের অন্য নাম কি? পড়াইছি না আজকের ক্লাসে? কি পড়াইছি ভাইয়া? অ্যাসিটিক অ্যাসিডের অন্য নাম ভিনেগার, বা ভিনেগারের অন্য নাম অ্যাসিটিক অ্যাসিড। বললাম না টপিকটা গুরুত্বপূর্ণ, বিএসসিদের জন্য গুরুত্বপূর্ণ, ডিপ্লোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, হয়েছে? আচ্ছা, অক্সিজেন আবিষ্কারক কোনটি? অক্সিজেনের আবিষ্কার করেন কে? এটা হবে জোসেফ প্রিসলি, এটা হবে জোসেফ প্রিসলি। আবিষ্কারকের নাম? অদাহ্য পদার্থ কোনটি? বলো, অদাহ্য পদার্থ কোনটি? অদাহ্য পদার্থ কোনটি? অদাহ্য পদার্থ কোনটি? শোনো, ক্লাস ভালো হবে না খারাপ হবে এটা ডিপেন্ড করে অনেকাংশে তোমাদের উপর। ধরো আমি পড়াইতেছি এখানে, তোমাদের কোনো রেসপন্স নাই, আমি কি ক্লাসটা নিতে পারবো আমার মন থেকে? আমি কি দিতে পারবো আমার যতটুকু আছে? কিন্তু তুমি যদি রেসপন্স করো তাহলে কিন্তু আমি তার চেয়ে বেশি দিতে পারবো যতটুকু দিতে পারতেছিলাম। তাহলে এটা ডিপেন্ড করতেছে অনলি ইউ, ঠিক আছে? তুমি ভালো রেসপন্স করো, ক্লাস অবশ্যই ভালো হবে। যখন দ্রুত তুমি রেসপন্স করতেছো, আমি বুঝতেছি যে আমার স্টুডেন্ট বুঝতেছে, আমি বোঝা দিতে পারতেছি, আমি শান্তি নিয়ে ক্লাসটা করাইতে পারবো। এখন আমি ক্লাস নিচ্ছি, তুমি ক্লাস দেখতেছো, হ্যাঁ ভাইয়া ক্লাস দেখতেছি,
ভাই আমি তো বুঝতেছি না, আমি তো ভার্চুয়ালি দেখতেছি না যে তুই আসলে বুঝতেছিস কিনা। তুই কমেন্টে বল, না যদি বুঝতে পারিস আমারে বল, আমি বুঝাই দেওয়ার জন্য আসছি ভাই। যে কোনো কোশ্চিন তুই আমারে কর যে ভাই এটা বলেন, এটা বুঝান, এটা বুঝি নাই ভাই আবার বলেন, তোরে আমি একবার কেন 100 বার বুঝাবো, কিন্তু তুই ভাই বইসা আছিস। হুম হুম ভাই আমি তো বুঝতেছি না যে তুই আসলে বুঝতেছিস কিনা। ওকে আচ্ছা, 4-এর বি কি দিছিস, 6-এর ঘ অধার্য পদার্থ না, অদাহ্য পদার্থ কোনটি? অদাহ্য পদার্থ হইতেছে আমাদের নাইট্রোজেন, কেমন? 6-এর ডি হাইড্রোজেন হচ্ছে দাহ্য পদার্থ। এই যে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন হচ্ছে দাহ্য পদার্থ, কেমন? এই হাইড্রোজেন কিন্তু আগুন লাগাই দিতে পারে, বুঝছিস? হাইড্রোজেন বোম্ব নাম শুনছিস? এই তো স্বপ্নচারী, সাবাস। স্বপ্নচারী, সাবাস। নাইট্রোজেন অদাহ্য পদার্থ। হ্যাঁ এই তো পড়ন্ত বিকেল, পড়ন্ত বিকেল চলে আসছে, সাবাস। কিন্তু পড়ন্ত বিকেল একটু মিস্টেক করে ফেলেছে, এটা 6-এর ডি হবে না, এটা হবে নাইট্রোজেন। আচ্ছা সম্পাদ দাস, অ্যান্সার ঠিক আছে, হয়েছে হয়েছে। হ্যাঁ। ওফ ওফ ভাই, তোদের যে নাম সেরা। শেষ বিকেলের তুমি, শেষ বিকেলের তুমি ভাইয়া অ্যান্সার দিছে বেনজিন। ভাই সাবধান, ও অ্যাডমিশন দিন, বেনজিন কিন্তু আগুন লাগাই দিতে পারে, সাবধান। শেষ বিকেলের তুমি, বাহ কি সুন্দর সুন্দর নাম রে ভাই তোদের, সেরা সেরা। তারপরে কোনটি নিজে না জ্বলে অন্যকে জ্বালাতে সহযোগিতা করে? এটা হচ্ছে অক্সিজেন। একটা জিনিস পড়ো নাই, একটা মোমবাতি, সাপোজ আজকে মোমবাতি আঁকাইতেছি, কিন্তু মোমবাতি অন্য কিছু না। আচ্ছা এখন মোমবাতিকে ধরো একটা গ্লাস, সাপোজ এটা একটা গ্লাস, এটা দিয়ে ঢেকে দিলা। এখন কিছুক্ষণ পরে দেখবা মোমবাতিটা নিভে গেছে, কারণ কি? মোমবাতি এই গ্লাস দিয়ে ঢেকে দেওয়ার কারণে এখানে অক্সিজেন পাইতেছে না, এবং যখন হইতেছে এটা বার্ন হইতেছিল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইতেছে, এবং সেজন্য এটা কিছুক্ষণ পর নিভে গেল, অর্থাৎ অক্সিজেন কি করলো, অক্সিজেনের অভাবে সে নিভে গেল। ভাই আপনার বলার সাথে সাথে কমেন্ট করি, কিন্তু আপনার কাছে দেরিতে যাই। স্বপ্নচারী আমি দেখতেছি তুমি পুরো ক্লাস কমেন্ট করতেছো, থ্যাংক ইউ ভাইয়া। তুমি আসলে হইতেছে আজকের ক্লাসে অনেক বেশি অ্যাক্টিভ ছিলা, শুধু তুমি না, আমিনা বেগম, মার্জানা আরাফাত, ইয়াসমিন, পার্থ হালদার, যদিও পরে আসছো পার্থ হালদার, ঐশী সরকার, রাইট, ঐশী সরকার তুমিও অনেক কমেন্ট করছো, অনেক কমেন্ট করছো, সাদিয়া ইয়াসমিন বর্ষা। টেক ইট পজিটিভ ভাই, পজিটিভলি নে। আচ্ছা তাহলে নিচে কোনটি না জ্বলে অন্যকে জ্বালাতে সহযোগিতা করে? এটা হইতেছে অক্সিজেন। তারপরে আসো মানব দেহের বাফার, মানব দেহের বাফার। আর কিছুক্ষণ পর, আর কিছুক্ষণ পর কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। আচ্ছা আসো মানব দেহের বাফার, বাফার হইতেছে H2CO3 এবং HCO3। এটা কি? কার্বনিক অ্যাসিড। H2CO3 এটা হইতেছে আমাদের কার্বনিক অ্যাসিড, কেমন? এটা হইতেছে কার্বনিক অ্যাসিড, এবং তোমার এই তো এই CO3 মাইনাস, এটা হইতেছে বাইকার্বনেট। এটা কি? বাইকার্বনেট। তো এই জিনিসটা কি হয়, H2CO3 যখন আমাদের শরীরে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যায়, আমাদের শরীরে যখন অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন হাইড্রোজেনের পরিমাণ বাড়ে, যখন হাইড্রোজেনের পরিমাণ বাড়ে তখন এটা এটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, তোমার বাইকার্বনেট তৈরি করে, HCO3 মাইনাস, এই ধরনের একটা জিনিস তৈরি করে। আবার যখন তোমার শরীরে হাইড্রোক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন এটা এটার সাথে যুক্ত হয়ে H2CO3 তৈরি করে। অর্থাৎ এই যে জিনিসটা H2CO3, এখন কথা হইতেছে বাইকার্বনেট আর হইতেছে কার্বনিক অ্যাসিড, এই জিনিসটা আসতে কোথা থেকে? এই জিনিসটা আসতেছে কার্বন ডাই অক্সাইড থেকে। দেখো নিঃশ্বাস নাও, সবাই নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। আবার তো যখন তুমি নিঃশ্বাস নিলা তখন অক্সিজেন নিলা, এবং যখন নিঃশ্বাস ছাড়তেছো কার্বন ডাই অক্সাইড ছাড়তেছো। এখন যখন অক্সিজেন নিলা তখন প্রথমে হইতেছে ফুসফুসে গেল, ফুসফুসে যে রক্তের সাথে মিশলো সারা দেহে চলে গেল। এখন কোষে যে কার্বন ডাই অক্সাইড ছিল সেটা তো আবার ফেরত আসতে হবে, তখন কি হয়, কোষের কার্বন ডাই অক্সাইড প্লাস দেহের যে পানি ছিল পানির সাথে মিলে তোমার তৈরি করে H2CO3 বা কার্বনিক অ্যাসিড। এই জিনিসটাই তোমার পিএইচ নিয়ন্ত্রণ করে। যখন দেখে যে দেহে হাইড্রোজেন আয়ন পরিমাণ বেড়ে গেছে, অ্যাসিডিক বেশি হয়ে গেছে, তখন ওইটা বিক্রিয়া করে কার্বনেট তৈরি করে ফেলে। আবার যখন কার্বনেটের পরিমাণ বেড়ে যায় তখন আবার অ্যাসিড তৈরি করে ফেলে। বুঝছো? ক্লিয়ার? 7SC 7 কি আমি পড়াইছি? ও হ্যাঁ 7 পড়াইছি, 7, হ্যাঁ 7SC, ঠিক আছে ভাইয়া ঠিক আছে। তারপরে আমি স্বপনচারীর আগে উত্তর দিছি। আচ্ছা এমডি ইয়াসমিন, থ্যাংক ইউ আপু, এমডি ইয়াসমিন থ্যাংক ইউ আপু। ওকে
ঐশী সরকার, হ্যাঁ তুমিও করো, রাবিয়া, পড়ন্ত বিকেল, পার্থ, জান্নাত, সাদিয়া, ঐশী, মার্জিয়া, আমিনা, পার্থ, স্বপ্নাচারী, ঐশী, জারিন, জান্নাত, সবাই কমেন্ট করতেছো। সম্পদ দাস, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে আসো, সৌর মডেল কোনটি? সৌর মডেল হইতেছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেটা হইতেছে আমাদের সৌর মডেল। তারপরে দেখি পানিতে উপস্থিতির, এটা হইতেছে যে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড এটা তোমার হইতেছে স্থায়ী ক্ষারতার জন্য দায়ী, কারণ এটা পানির মধ্যে ক্যালসিয়াম আয়ন স্থায়ীভাবে তৈরি করে। ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলো কি করে? স্থায়ী ক্ষারতার জন্য দায়ী, স্থায়ী ক্ষারতার জন্য দায়ী। তাহলে কোনটা হবে? তাহলে কোনটা হবে ভাইয়া? এটা। ওকে, ওকে ভাইয়া, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সবকিছু ঠিক আছে কিনা বলো? তুমি আমারে জানাও ভাই, এই পর্যন্ত সবকিছু বুঝতেছো কিনা? তুমি আমারে বলো। ক্লাস কিন্তু শেষ, ক্লাস কিন্তু শেষ। থ্যাংক ইউ, আজকে ক্লাসে 1000 কমেন্ট ডান। থ্যাংক ইউ ভাইয়া, আজকে তোমরা অনেক পজিটিভ ছিলা, অনেক সুন্দরভাবে ক্লাসটা করছো, সব সময় যেগুলো জিজ্ঞেস করছি অ্যান্সারগুলো দিছো, অনেক ধন্যবাদ তোমাদের। এখন ঐশী সরকার, হ্যাঁ এটা ঠিক, সবাই অনেক অ্যাক্টিভ ছিল আসলে। এখন পর্যন্ত লাইভে মেম্বার আছো। এখন বলো, কারো যদি কোনো কোশ্চিন থাকে। আমিনা বেগম, ভাইয়া যদি কোনো কোশ্চিন থাকে বলো। ভাইয়া এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবার আমাদের আলিম পরীক্ষার সাথে অনেক কিছু মিলে গেছে। হ্যাঁ ভাইয়া, তোমাদের এইচএসসি পরীক্ষা আছে না, এইচএসসি পরীক্ষাতে অনেক কমন আসে বুঝছো। আরো কিছু হট টপিক ছিল, যেমন তোমরা যারা বিএসসি আসো তারা কি এইচএসসির বই পড়বা না এসএসসির বই পড়বা? ভাই তোমার এইচএসসির বই পড়তে হবে, সাথে এসএসসির বই পড়তে হবে। ঠিক আছে, ধরো সাপোজ এর একটা বই গাজী আজমলের, ঠিক আছে, এই বইটার যদি তুমি এখন লাইন বাই লাইন সুন্দর করে পড়তে যাও, এটা কি পসিবল? তুমি আমারে বলো যে ভাই এটা পসিবল? তোমার যদি এতই হইতেছে পিনিক থাকে, তো নার্সিং অ্যাডমিশন নিচ্ছ কেন ভাই? তুমি মেডিকেল অ্যাডমিশন নাও, মেডিকেলের প্রিপারেশন নাও, তুমি মেডিকেলের প্রিপারেশন নাও। যদি না হয় তখন আইসো, ইনশাল্লাহ তখনও চান্স হবে, যদি তুমি নিজেকে প্রিপেয়ার ওভাবে করতে পারো। কিন্তু যদি তোমার অনেক বড় আশা করলা কিন্তু নিজে পরিশ্রম করলো না, তাহলে হবে? তোমার নিজের যদি বেসিক ঠিক না থাকে, তোমার যদি ওই পরিমাণ কি না থাকে তাহলে প্লিজ যে রুট ধরে আগাইতেছো ওই রুট ধরে আগাও। তোমার সব জিনিস পড়তে হয় না, সব জিনিস পড়তে হয় না, যেগুলো দাগানো মূল মূল লাইন সেগুলো পড়তে হয়। এখন শুধু এই একটা বই পড়লে কিন্তু হবে, কিন্তু সবগুলো লাগবে না। আবার একটা বই পড়লেও আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে যায়, যেমন নবায়নযোগ্য, অনবায়নযোগ্য, এগুলো আমাকে দেখাও যে এগুলো হইতেছে এইচএসসি টপিক, এগুলো এসএসসি টপিক, কিন্তু বিএসসি তে আসছে। তাহলে তো আমাকে বুঝতে হবে যে এর বাইরেও আলাদা কিছু টপিক আছে, এগুলো আমরা ক্লাসে ক্লিয়ার করে দিব। বুঝতেছো? এই টপিকগুলো তোমাদের ক্লাসে আমরা বুঝিয়ে দিব। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এই জিনিসগুলো তোমাদের ক্লাসে আমি ক্লিয়ার করে দিব যে হইতেছে কোন জিনিসগুলো আরো পড়তে হবে। এখন তোমরা কি চাও যে সামনে আমি আবার ক্লাস নেই? যদি এটা চাও তাহলে তোমাদের কি করতে হবে? সামনের ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। আর যদি না চাও, আচ্ছা আসো, কোশ্চিন কি কি আছে করো তো একটু দ্রুত, শেষ করে দিব ভাই, অনেক সময় নিছি। নার্সিং, আচ্ছা দেখো তোমাদের তানভীর ভাই কমেন্ট করছে, নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য সেরা বই নিয়ে আসছে আমাদের হালকিস্টাইন নার্সিং প্রিপারেশন টিম। ওকে, আমাদের যে হালকিস্টাইন, বুঝতেছো, তোমাদের জন্য কিন্তু বই প্রিপেয়ার করতেছে। তো এটা আশা করা যায় তোমরা একটা ভালো সুন্দর উপহার পাবা। তো সাথে থাকো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভাই বই কবে আসবে এটা তোমাদের জানায় দেওয়া হবে, বুঝছো? এটা তোমাদের জানায় দেওয়া হবে। ডিপ্লোমার জন্য কোন বই পড়বো একটু বলেন। ভাইয়া ক্লাসগুলো করতে থাকো, তোমাদের সব জিনিস আস্তে আস্তে জানায় দেওয়া হবে। ডিপ্লোমার জন্য আপাতত ক্লাসগুলো করো। আর তোমার যে সায়েন্সের যে বইটা ছিল না ডিপ্লোমাতে, তুমি যখন এসএসসির যে সায়েন্স বইটা ছিল না ওই বইটা পড়ো, মানে বিজ্ঞান যে বইটা, তুমি যদি অন্য ইয়া থেকে বিলং করো, ডিপ্লোমা থেকে বলতেছো না, ডিপ্লোমার জন্য তোমার সায়েন্সের বইটা ছিল ওটা পড়বা, প্লাস এইচএসসির বই, তুমি যদি এইচএসসি সায়েন্স নিয়ে থাকো তুমি ডিপ্লোমা পড়ো আর বিএসসি পড়ো, তোমার ওইটা পড়তেই হবে। তুমি যদি এইচএসসিতে সায়েন্সে থেকে থাকো তাহলে তুমি ডিপ্লোমাতে পরীক্ষা দাও আর বিএসসিতে পরীক্ষা দাও, এইচএসসির বইটা অবশ্যই পড়বা, সাথে পড়বা এসএসসির বইটা। বুঝতেছো? আর যদি অন্য বিভাগ থেকে পড়ে থাকো তাহলে এসএসসি যে সায়েন্সের বইটা ছিল ওইটা পড়বা। আর আমরা বই নিয়ে তো আসতেছি। ওকে ভাইয়া, বিজ্ঞানের ক্লাস কি আপনি নিবেন? তুমি কি চাও আমি নিই? যদি তুমি চাও তাহলে নিব। ভাই আপনার ক্লাসটা আজকে মিস করলাম।
এমএসটি হিয়া, হ্যাঁ রে আপু, তোরে আজকে মিস করছি আমি অনেক, কারণ তুই একবার শেষে আসছিস, কেন আসছিস জানি না, হয়তো কাজ ছিল, সামনের দিন আগে আসার চেষ্টা করিস। জিনিয়া ইসলাম, ওকে, পড়ন্ত বিকেল। নামটা পড়লে আমার সেই মজা লাগতেছে, তোদের যে নাম আইডির ভাই। হ্যাঁ ওকে, সামনে আরো ক্লাস চাই ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাদের বিএসসি দের জন্য কোন বোর্ড বই পড়বো, এসএসসি নাকি এইচএসসি? আচ্ছা, তোমরা যারা বিএসসি তে আসো ভাই, তারা এইচএসসি পড়বা মাস্ট, সাথে পড়বা, সাথে পড়বা এসএসসি সায়েন্স, সাথে পড়বা এসএসসি, ঠিক আছে? একটা সুন্দর প্রিপারেশনের জন্য দুইটার কম্বিনেশন অনেক জরুরি, দুইটার কম্বিনেশন অনেক জরুরি। স্যার মিডওয়াইফারির কোন বই পড়বো? লামিয়া সোনিয়া, ভাই দেখো, আমাদের একটা বই আসতেছে, ঠিক আছে? ওই বই আসবে, তোমাদের আপডেট জানিয়ে দেওয়া হবে। কিন্তু তোমরা যেটা করবা, যে তোমাদের যে ইয়েতে ছিল না, যে বইগুলো তোমরা পড়ে আসছো, ওই বইগুলো এখনো পড়ো। এসএসসি তে যে সায়েন্সের বইটা ছিল, ওই বইটা এখনো পড়ো। এইচএসসি তে যদি সায়েন্সে থেকে থাকো, এইচএসসি এর বইগুলো পড়ো, ঠিক আছে? পড়ার বিকল্প নাই, তবে কি করতে হবে, বুঝতে হবে যে কোনগুলো পড়তে হবে। ওকে, আচ্ছা, আজকের ক্লাসে যতগুলো টপিক পড়াইছি, একটাও কি দেখছো যে বিশাল বড় ম্যাথ? আচ্ছা, ম্যাথ পড়ায় নাই, ফিজিক্সও পড়ায় নাই, কিন্তু দেখছো কেমিস্ট্রিতে তো অনেক ম্যাথ আছে। ধরো জৈব যৌগ, তো তোমাকে যদি আমি এখন জৈব যৌগ নিয়ে 36 ঘন্টার ক্লাস নেই, তাহলে হবে? তোমার জৈব যৌগ 36 ঘন্টার ক্লাস দরকার আছে? না। যদি তোমার একাডেমিক হয়তো তাইলে নাইলে আমি পড়াইতাম, কিন্তু তোমার এখানে তো দরকার নাই ভাই, তাহলে আমি হুদাই পড়াবো কেন? তো এটা বুঝতে হবে যে তোমার কঠিন যে জিনিস সেগুলো লাগবে না। তুমি কি করবা, তোমার বইয়ের শেষে অনুশীলনী যেগুলো আছে সেগুলো তোমার পড়তে হবে। আচ্ছা, সামনের ক্লাসে আমি আরো বলবো নি যে কোন কোন জিনিসগুলো মূল ফোকাস করতে হবে। ওকে, হ্যাঁ বলো বলো লামিয়া। বললাম আপু, তুমি যদি এইচএসসি তে থেকে থাকো, এইচএসসি তে যদি সায়েন্স থেকে থাকে, এইচএসসির বইগুলো পড়ো। যদি এইচএসসি তে সায়েন্স না থেকে থাকে, তাহলে এসএসসির যে সায়েন্স বইটা আছে, বিজ্ঞান বইটা, সেই বইটা পড়ো। কেমন? আচ্ছা, এটা গেল বিজ্ঞানের ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে বাংলা পড়বা, বাংলা সেকেন্ড পেপার যে বইটা আছে ওটা পড়বা। ইংলিশের ক্ষেত্রে তোমার গ্রামার যেগুলো আছে সেগুলো পড়বা। আর জিকের ক্ষেত্রে তোমার হইতেছে সাম্প্রতিক, এবং যেগুলো হইতেছে মুক্তিযুদ্ধ, এবং আমাদের আদিমকালের যেগুলো ছিল, আদিমকালের বলতে আমাদের যে ইতিহাস ছিল সেগুলো পড়তে হবে। ওকে, আচ্ছা, ডিপ্লোমার জন্য এসএসসির বই পড়লে হবে? এসএসসির বই পড়তে হবে, প্লাস আরো কিছু পড়তে হবে। শুধু এসএসসির বই পড়ে ডিপ্লোমাতে চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। লামিয়া, ওকে, আপনি ক্লাস নিয়েন। ওকে, তো ঠিক আছে ভাই আপু, ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত অনেক ভালো থাকো, তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ, তোমরা অনেক সাপোর্টিভ ছিল। দেখো এখন পর্যন্ত লাইভে মানুষ আছে, ঠিক আছে? অনেক বেশি থ্যাংক ইউ, অনেক বেশি ধন্যবাদ, দোয়া করো আমার জন্য। দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করা ছাড়া নিজে আসলে নিজেকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না, বুঝছো? আমরা তো মানে এই একটা জিনিস, তোমার পড়াশোনায় তোমার লেভেলটা গ্রো আপ করতে পারে, তোমার জীবনটা চেঞ্জ করে দিতে পারে। তোমার পড়াশোনার দিকে তোমার অনেক কিছু তাকায় আছে, তোমার পরিবার তাকায় আছে, তোমার সমাজ তাকায় আছে তোমার দিকে। যখন এসএসসি তে ভালো রেজাল্ট করছিলা, তোমার প্রতি কি এক্সপেকটেশন তাদের? এইচএসসি তে যখন ভালো একটা রেজাল্ট হবে, তোমার প্রতি এক্সপেকটেশন আরো বাড়বে। যখন তুমি একটা ভালো জায়গায় চান্স পাবা, দেখবা যে তারা অনেক খুশি হবে। কিন্তু এসএসসি তে রেজাল্ট ভালো, এইচএসসি তে রেজাল্ট ভালো, কোথাও চান্স পাইলা না, তারা কিন্তু হইতেছে যে একটু মনক্ষুণ্ণ হবে, কারণ তোমাকে নিয়ে মানুষের অনেক আশা। এই আশাটাকে ভেঙে দিও না, এই আশাটাকে বুকের মধ্যে লালন করো, বুঝছো? এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ভালো থাকো। আজকে অনেক কড়া কড়া কথা বলছি, মাঝে মধ্যে কিছু মনে করো না, তোমাদের ভালোর জন্যই বলছি, ঠিক আছে? যদি কিছু মনে করে থাকো ভাই, মাফ করে দিস, কারণ আমি তোদের ভালোর জন্যই, শুধুমাত্র তোদের ভালোর জন্যই, তোদের জন্য একটা ভালো জায়গায় চান্স পাস। আমার দিন শেষে একটা সিট লাগবে, একটা, যেন আমি প্রাইভেটে না পড়তে হয়। প্রাইভেট নার্সিংয়ে আমি প্রচুর পরিমাণে এটাকে ডিমোটিভেট করি, প্রাইভেট নার্সিংয়ে পড়া বর্তমানে এর কোনো দরকার নেই। তোর সরকারি নার্সিংয়ে তোর চান্স হবে, এখন 7 মাস সময় আছে, তুই ভালো করে প্রিপারেশন নে, তোর সরকারিতে হবে। তুই ওইদিকে মনই দিস না, অবশ্যই সরকারিতে পড়তে হবে, এবং সরকারিতেই পড়তে হবে, প্রাইভেট নামে জীবনে কোনো অপশন নেই, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ। আসি, আসসালামু আলাইকুম, টাটা। আরেকটা কথা, কোনো কিছু জিনিস যদি জানার থাকে, কোনো জিনিস যদি জানার থাকে, আমি এখন একটা কমেন্ট করতেছি, একটা কমেন্ট করতেছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, এই আইডিতে জানাও যদি, এই তো আমানুল্লাহ আমান, আইডির নাম হচ্ছে আমানুল্লাহ আমান। ওকে, এই আইডিতে জানাও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সলভ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন ভাইয়া, তুমিও, আল্লাহ তোমারে ভালো রাখুক, আল্লাহ তোমারেও ভালো রাখুক। আমিনা বেগম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা টাটা। আবি